পড়ন্ত বিকেলে জোয়ার এসেছে সুবিশাল সমুদ্র তটে। সমুদ্রের নীলাম্বর জল ফুলে ফেঁপে উঠেছে দ্বিগুণ। জোয়ারের তালে তালে নীলরঙা স্বচ্ছ পানির ছলাৎ ছলাৎ ঢেউ এসে আছড়ে পড়ছে বিস্তার বেলাভূমি জুড়ে। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মহাসমুদ্রের গহীন থেকে উঠে তীরে এসে ঠাঁই নিয়েছে রং বেরঙের ঝিনুকের দল। হুট করে এক নজর দেখলে মনে হবে নীলরঙা অমৃতের মাঝে কেউ চকচকে হিরে জহরেতে ছড়িয়ে ছিটে রেখেছে। সূক্ষ্ম পায়ে এক কদম করে এগোতে এগোতে সেই অতি মূল্যবান হিরে জহরতি কুড়িয়ে হাতে থাকা প্লাস্টিকের থলেতে ভরে নিচ্ছে ওরু। শিপ থেকে নামার পরেই শুরু হয়ে গিয়েছে ওর এই কর্মকাণ্ড। ওদিকে বাকি সবাই অনেকটা এগিয়ে গিয়েছে, ঝিনুক কুড়াতে গিয়ে একাই পিছিয়ে পড়েছে ওরু। পরনে ওর ল্যাভেন্ডার কালারের ফিনফিনে লং ফ্রক, যা গোড়ালি অবধি নেমে এসে গাউনে পরিণত হয়েছে। এক হাতে মুক্তা আর ঝিনুক দিয়ে তৈরি কিছু ব্যাঙ্গেলস, হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো শুধু একটা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো। এক ঝলক দেখলে মনে হবে এই জনমানবহীন ছেঁড়া দ্বীপের অধিপত্য শুধুই ওর। ওই যুগ যুগ ধরে সমুদ্রের বসবাসরত রূপকথার সেই সাগরকন্যা, যে কিনা এখন ঝিনুক কুড়াতে গভীর মনোযোগী। ওরু পিছিয়ে পড়েছে দেখে অ্যালিসা পিছন ঘুরে হাঁক ছেড়ে ডেকে উঠল ওকে, ওরু তাড়াতাড়ি এসো, এত পিছিয়ে গেলে কি করে? অ্যালিসার কথার মাথায় কৃতিকও এবার সামনে থেকে পেছনে এক ঝলক চোখ ঘুরালো। চোখে তার বিশাল আকৃতির রোদ চশমা, লম্বা স্টাইলিশ চুলগুলো সাগর তীরের ঝড়ো হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। বারবার ব্যাক ব্রাশ করেও ঠিক রাখা যাচ্ছে না মোটেই। পরনে সাদা টি শার্টের উপর ক্যালভিন ক্লাইন খচিত ডেনিম ট্র্যাকস্যুটে গ্লোবাল সুপারস্টারদের মতোই সুপুরুষ লাগছে তাকে। অ্যালিসার ডাকে ওর ঝিনুক কুড়ানো বাদ দিয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে ওদের থেকে দূরত্ব কমালো। পেছন পেছন হাঁটতে হাঁটতে সূক্ষ্ম চোখে পরখ করতে লাগলো সাথে আসা সবাইকে। অ্যালিসা আলট্রা মডার্ন ধাঁচের মেয়ে, এরকম জঙ্গলে ঘেরা দ্বীপে সমুদ্র বিলাস করতে এসেও তার ফ্যাশনের পরিবর্তন হয়নি একটু। স্কিনি লেদার প্যান্ট, পায়ে বুট, গায়ে ট্যাং টপ, তার উপর লাল রঙা লম্বা কোটি। অ্যালিসার সাথে রং মিলিয়ে অর্ণবও লাল রঙের শার্ট পরেছে, জানিয়ে সেই কখন থেকে সায়র হাসাহাসি করে খিল্লি উড়াচ্ছে। ওদের থেকে চোখ সরিয়ে অরুর চোখ গেল কৃতিকের দিকে, যে সমুদ্র বিলাসে এসেও এক মনে ফোন ঘাটছে। তবে মজার বিষয় হলো সাদা কালো ছাড়া অন্য কোনো রঙে কৃতিককে এই প্রথম দেখল অরু। এমন ব্যতিক্রম স্টাইলে মানিয়েছেও তাকে বেশ। এই গ্রুপের মধ্যে সায়রই একমাত্র মানুষ যে কিনা পুরোপুরি অরুর মনের মতো। সায়রের মাথার স্ক্রুও সবগুলো ঠিক আছে মনে হচ্ছে। সায়র একজন গ্লোবাল মডেল, তাই ওর ফ্যাশন আইডিয়াও বেশ ভালো। 3/4 সাথে ফ্লোরাল প্রিন্টের শার্ট পরে এসেছে সে। সবাইকে একে একে পরখ করা শেষ হলে অরুর চোখ গেল বিস্তার বেলাভূমি ছাপিয়ে গহীন অরণ্যের দিকে। প্রথমে কয়েক ধাপ সরাসরি নারিকেল গাছ, তারপর থেকে শুরু হয়েছে গহীন জঙ্গল। লোকালয় থেকে কয়েক ক্রোশ সমুদ্র পথ পাড়ি দিয়ে তবেই হদিস মেলে অপার সৌন্দর্য বেষ্টিত ইছেরা দ্বীপের। সূর্যাস্তের আগ পর্যন্ত এখানে দেশ বিদেশি মানুষের তুমুল জমজমাট লক্ষণীয়। যে যার মতন করে নিংড়ে নিচ্ছে সমুদ্র তীরের ধুলো ময়লাবিহীন পরিষ্কার অক্সিজেন মিশ্রিত বায়ু। কেউ কেউ আবার মেতে উঠেছে ঢেউ খেলানো সমুদ্র স্নানে। চিরাচরিত একঘেয়ে জীবন থেকে খানিকটা ফুরসত পেয়ে চারিদিকের সবাই কেমন শিশুসুলভ আচরণ করছে। তবে এতক্ষণ যাবৎ এক নাগাড়ে হেঁটে হেঁটে ওরা ঠিক কোথায় যাচ্ছে সেটাই এখন আপাতত দেখার পালা। আমাদের হাতে সর্বোচ্চ সময় থাকবে 10 মিনিট। এই 10 মিনিটে ওদের ক্লাবের ওয়াইফাই, ইলেকট্রিসিটি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ওদের নিজস্ব ওয়েবসাইট সবগুলো একসাথে হ্যাক করব আমি। জেকে বাইক নিয়ে ক্লাবের বাইরে থাকবে, আর সায়র তুই হবি অ্যালিসার অ্যাসিস্ট্যান্ট। যখন সবগুলো সাইট একযোগে হাতছাড়া হয়ে যাবে তখন ওরাই নিজেদের মধ্যে গণ্ডগোল লাগাবে। সেই ফাঁকে তুই অ্যালিসা আর ওর বাবাকে গিয়ে শর্টকাট রাস্তা ধরে বের করে নিয়ে আসবি। এটা হলো শর্টকাট রাস্তা, জেকে ঠিক এই পজিশনে ওয়েট করবে। কথাটুকু শেষ করে সায়রের দিকে ল্যাপটপ এগিয়ে দিল অর্ণব। সায়র ল্যাপটপে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সবই বুঝলাম, কিন্তু আমি কেন অ্যালিসার অ্যাসিস্ট্যান্ট হতে যাব? তুই হ, আফটার অল তোর পেয়ারে লাল লাল হলো অ্যালিসা। অ্যালিসা তখন উত্তাল সাগরের ঢেউয়ের মালা দেখায় ব্যস্ত। সেদিকে এক নজর তাকিয়ে দাঁত কটমট করে অর্ণব বলল, তাহলে হ্যাকিংয়ের কাজটা বরং তুইই কর, দেখি কোন ঘোড়ার ডিম পারিস। কৃতিক ল্যাপটপে মনোযোগ নিয়ে কিছু একটা করতে করতে বলল, বাচ্চাদের মতো সিলি ঝগড়াঝাটি বন্ধ করে আমার জন্য KTM 319 রেন্ট করার ব্যবস্থা কর। জ্যানত্যান বাইক রাইড করে মজা পাই না আমি। অর্ণবের বিরক্তি মাখা চোখ দুটো এবার সায়রের দিক থেকে ঘুরে কৃতিকের দিকে গেল। হেলদোলবিহীন কৃতিককে উদ্দেশ্য করে অর্ণব তেতে উঠে বলল, তুই কোনো রাইডিং কম্পিটিশনে আসিস নিজেকে যে তোকে পছন্দের বাইকটাই রাইড করতে হবে? কৃতিক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ভাবলেশিনী মুখে বলল, দুটো জিনিসে আমি কম্প্রোমাইজ করি না অর্ণব, আর কোনোদিন করবও না। তার মধ্যে একটা হলো বাইক। সায়র আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আরেকটা? কৃতিক এবার নিঃশব্দে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে খুবই মনোযোগ সহকারে ভেজা বালুর আস্তর দিয়ে ক্যাস্টল বানাতে ব্যস্ত। অরুকে বালু দিয়ে ক্যাসেল বানাতে দেখে সায়রও এগিয়ে গেল সেদিকে। অরুর পাশে গিয়ে বসে আগ্রহী স্বরে বলল, আমি হেল্প করব? অরু উল্টো প্রশ্ন করে শুধালো, সত্যিই করবেন? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত লাগায়।
অরুকে সাহায্য করতে করতে সায়র খেয়ালই করেনি যে কেউ একজন ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, সে সাথে অরুকেও। বালুর ক্যাসেলটা তখন প্রায় তৈরি হয়ে গিয়েছে, দুজন মিলেমিশে করায় বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে ডিজাইনটা। এবার ফিনিশিংয়ের পালা। বালুর আস্তর আলতো করে হাত বুলাতে গিয়ে অরুর হাত একটুখানি স্পর্শ লেগেছে কি লাগেনি, তৎক্ষণাৎ কয়েক মিনিট দূর থেকে কর্কশ কণ্ঠে চেটিয়ে উঠল কৃতিক, সায়রের বাচ্চা। আচমকা চিৎকার শুনে লাফিয়ে উঠে পেছনে চাইল সায়র। কয়েক মিটার দূরত্বে হাত মুঠি করে দাঁড়িয়ে থাকা কৃতিকের মুখভঙ্গিমা দেখেই ওর গলা শুকিয়ে গিয়েছে। কৃতিকের রাগে রক্তিম হয়ে যাওয়া চোখের দিকে তাকালেই বোঝা যায় ও গত আধ ঘন্টা যাবৎ সূক্ষ্ম নজরে এদিকেই তাকিয়েছিল। আর এই মুহূর্তে সায়রের খবর আছে। নিজেকে বিপদমুক্ত করতে সায়র তৎক্ষণাৎ বাম হাত দিয়ে টোকা মেরে এতক্ষণ ধরে একটু একটু যত্নে তৈরি করা ক্যাসেলটা ঠাস করে ভেঙে ফেললো। এবার শুধু কৃতিকের নয়, অরুরও মেজাজ সপ্তম আসমানে চড়ে গেল। এক ঘুষিতে সায়রের নাক ফাটিয়ে দিতে ইচ্ছে হলো। শালা ভিতুর ডিম একটা। সায়র ভয়ার্থ চাহনি দিয়ে একবার কৃতিকের দিকে তাকালো, তো আর একবার চোখ ঘুরিয়ে অরুর দিকে। সঙ্গে সঙ্গে কৃতিকের আওয়াজ ভেসে এলো, আবার ওই দিকে চোখ দিয়েছিস? এদের কাহিনী দেখে অরু বিরক্ত হয়ে ধাপ ধাপ পা ফেলে সেখান থেকে চলে গেল। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। সব সময় ওর মনটাই কেন ভেঙে দেয় কে জানে। আকাশে সূর্যের তীর্যক আলো মিয়ে গিয়ে গোধূলি নেমেছে সোনালি আলোয় ছটায়। ঢেউ খেলানো সমুদ্রের পানিগুলো চিকচিক করছে। সাগরের পাড় ধরে হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটাই দূরে চলে এসেছে অরু, তবুও হাঁটার গতি থামায়নি। ভালো লাগছে না ওর। সবাইকে কেমন পরপর লাগছে। ছোট্ট বাচ্চারা যেমন আম্মুর কাছে যাব বলে বায়না ধরে, ওরও তেমন বলতে ইচ্ছে করছে আপার কাছে যাব, কিন্তু ও তো এখন আর ছোট নয়। তাই সেসব বলে নিজের আত্মসম্মানের 12টা বাজানোর কোনো ফুরসত নেই। ওদিকে সায়রকে ইচ্ছে মতো কতগুলো ঝাড়ি দিয়ে অনেকটা দূরত্ব রেখেই অরুর পিছু নিয়েছে কৃতিক। মনে মনে বলেছে, দেখি কত দূর যেতে পারিস, আমি আটকাবো না, আটকাতে গেলে তোর খবর আছে আজ। এর মাঝেই কৃতিক মোবাইল চেক করে দেখতে পায় ওরা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। ওদিকে সন্ধ্যা নেমে আসছে, তাই ও এবার দ্রুত পা চালাতে লাগলো ওরুকে নিয়ে আসবে বলে। কিন্তু কিছু দূর যেতেই একটা অযাচিত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল কৃতিক। দেখলো ওরু একটা অচেনা থাই লোকের সাথে একটা পার্স ব্যাগ নিয়ে টানাটানি করছে। টানাটানি বললে ভুল হবে, এক প্রকার জোর জবরদস্তি করছে লোকটার সাথে। ওরুর পাশেই দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে একটা কুজো বৃদ্ধা মহিলা, যার বিনুনি করা সাদা চুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে কুচকুচে কালো চুল। মহিলার ভাবভঙ্গিমাও ভারী অদ্ভুত। কৃতিক খানিকক্ষণ দূর থেকে দাঁড়িয়েই সবটা বোঝার চেষ্টা করলো। তারপর এগিয়ে গিয়ে ফট করে অরুর হাত টেনে ধরে ব্যাগটা থাই লোকটার হাতে এগিয়ে দিয়ে বলল, এক্সট্রিমলি সরি, ইউ ক্যান গো নাও। লোকটা কৃতিককে ধন্যবাদ জানিয়ে চলে যেতেই কৃতিক তীক্ষ্ণ নজরে ছদ্মবেশী বৃদ্ধার দিকে তাকালো। ওর বাজ পাখির মতো ধারালো চোখে এক পলক চোখ পড়তেই শুষ্ক ঢোক গিলে উল্টো পথে হাঁটা দিল বৃদ্ধা। তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় তেতে উঠল অরু। কণ্ঠে একরাশ বিরক্তি আর ঝাঁজ নিয়ে বলল, আপনি কেমন লোক বলুন তো? একটা হাইজেকারের হাতে ওই বৃদ্ধা মহিলার সব টাকা পয়সা তুলে দিলেন। এতটা নির্দয় কেন আপনি? উনি আপনার মা হলে এই কাজটা করতে পারতেন? মায়ের শাসন বারণ ছাড়া উচ্ছৃঙ্খল জীবনে বড় হলে এই হয়। রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কী থেকে কী বলে ফেলেছে অরু তা নিজেও জানে না। তবে কথার মাঝপথেই কৃতিকের শক্ত হাতের চপেটাঘাত এসে আছড়ে পড়ল ওর নরম তুলতুলে গালে। চরের আঘাতটা এতই জোরে ছিল যে অরুর মনে হলো ওর গালটা এক্ষুনি খসে পড়বে। উড়ন্ত অগ্নিফুলের মতো বিস্ফোরণের মতোই ব্যথায় ঝলসে যাচ্ছে গালটা। আগে মানুষ চিনতে শেখ, পরে জাজ করতে আসিস, ইডিয়েট। নিজ গালে হাত দিয়ে ছলছল নয়নে কৃতিকের অগ্নিমূর্তির দিকে তাকালো অরু। অস্ত যাওয়া সূর্যের সিঁদুর রাঙা আলোয় ওর মুখটা ভয়ানক দেখাচ্ছে। ফর্সা আকর্ষণীয় গরু মুখটা মুহূর্তেই কেমন লালচে বর্ণ ধারণ করেছে। তীক্ষ্ণ চোয়ালটা জিদের তোপে তীর করে কাঁপছে। ওর মুখ উঁচিয়ে ওর কথার পাছে কিছু বলতে যাবে, তার আগেই কৃতিক দাঁতে দাঁত পিষে বলল, আমার চোখের সামনে থেকে যা অরু, নয়তো আরও মার খাবি। এই মুহূর্তে তোর মুখটাও আমি দেখতে চাই না। কৃতিকের কথায় পারদের মতো তেজ ছড়িয়ে পড়লো অরুর শরীরের রন্ধে রন্ধে। মাথার অগ্নিগিরিতে জ্বলন্ত লাভার মতোই রাগ উগড়ে উঠছে ভল করে। রাগের তোপে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ওর কথা শেষ হতে না হতেই হনহন করে উল্টো পথে হাঁটা দিল অরু। কৃতিকেরও মাথায় জিদ চড়ে আছে, তাই ও নিজেও অরুর কথা চিন্তা না করেই হাঁটা দিল অরুর বিপরীত দিকে। পুরো একটা দিনের রীতি ঘটেছে হাসপাতালের ছোট্ট কামরায় বসে বসে। সারাদিন ছোটাছুটি শেষে সন্ধ্যা হতেই ঝরঝরিয়ে ক্লান্তি নেমেছে রক্ত মাংসের তৈরি যন্ত্রের মতো শরীরটায়। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে অনু। গন্তব্য কৃতিকের ছোট্ট ডুপ্লেক্স বাড়ি। রাত 9:35। রাতের খাওয়ার সময় হয়েছে। এরপর আবার ঘুমানোর পালা। পরের দিন সকাল সকাল উঠতে হবে, অথচ অরু এখনও খেতেই আসেনি। অরু যে রুমটায় থাকে তার পাশের রুমটায় কৃতিকের, এলিসা, অর্ণব আর সায়র অন্য ভিলাতে থাকে। তবে খাবারের সিস্টেম বুফে বলে খাবারের সময় হলে সবাই একই ডাইনিংয়ে জমায়েত হয়। ওরা এখন ডিনারের টাইম, ডাইনিংয়ে সবাই উপস্থিত, অথচ অরু নেই। চারিদিকে চোখ বুলিয়ে অরুকে না দেখে এলিসা বলল, অরু কোথায়?
এখনও খেতে আসেনি। অ্যালিসার কথায় কৃতিকও চারিদিকে চোখ বুলিয়ে বলল, তোরা শুরু কর, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মনে মনে ভাবলো, আমি ধমক দিয়ে না ডাকলে জীবনেও আসবে না এই ঘাটতারা মেয়ে। ওরুকে ডাকতে গিয়ে কৃতিক ভিলায় প্রবেশ করতেই ওর ভ্রুজোড়া কুঁচকে গেল। পুরো ভিলা অন্ধকারে ছেয়ে আছে। বিচ থেকে ফিরে সারা সন্ধ্যা আর রুমে আসেনি কৃতিক। বাইক ভাড়া করে ব্যাংককের হাইওয়েতে রাইড করে বেরিয়েছে ঘন্টার পর ঘন্টা, অথচ এত রাত হয়ে গেল এখনও লাইট জ্বালায়নি ওর। আশ্চর্য। কৃতিক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রত্যেকটা রুমের লাইট জ্বালালো। অতঃপর অরুর রুমের সামনে গিয়ে ওকে ডাকতে আরম্ভ করলো। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে কৃতিক বিস্মিত হয়ে পড়ল। মনে মনে ভাবলো, কালকের মতো কিছু হয়নি তো আবার। কালকের কথা মনে পড়তেই পাসওয়ার্ড টিপে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো কৃতিক। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে ওর শির দ্বারা বেয়ে যেন শীতল স্রোত নেমে গেল। মনে হলো কলিজাটা কেউ খামচে ধরেছে। পুরো রুম ফাঁকা। তাহলে ওরু কোথায়? এলিসা, অর্ণব, সায়র কালকের ব্যাপারটা নিয়ে আলোচনা করছে আর খাবার খাচ্ছে। এলিসা ভুক্তভোগী, অথচ টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্ণবের। সেই নিয়েই এখন কখন থেকে হাসছে সায়র যখন অর্ণবকে নিয়ে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাবে, সেই মুহূর্তেই ছো মেরে ওর কলার চেপে ধরে কৃতিক হুঙ্কার দিয়ে শুধালো, অরু কোথায়? সায়র অসহায়ের মতো বলল, অরু কোথায় মানে? সেই যে বিকেলে উত্তম মধ্যম দিলি, তারপর আর আমি অরুর ধারে কাছেও যাইনি। বিলিভ মি, গড প্রমিস। নিজের কণ্ঠনালীতে হাত ছুঁয়ে কথাটা বলল সায়র। কৃতিক আস্তে করে সায়রকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালের সবগুলো রক ফুলে আছে ওর, চোয়াল হয়ে আছে ইস্পাতের ন্যায় শক্ত। সেভাবে থেকে কৃতিক সবার উদ্দেশ্যে বলল, অরুকে তোরা নিয়ে আসিসনি? এলিসা আর অর্ণব চোখাচোখি করে মিনমিনিয়ে বলল, তুই তো আমাদের আগেই চলে এসেছিস। আমরা আর ভাবলাম অরুকে সাথে করে নিয়ে এসেছিস। ড্যামেট। সশব্দে শক্ত কাঠের ডাইনিংয়ে পাঁচ বসিয়ে দিল কৃতিক। অতঃপর চেয়ারে ঝুলানো নিজের হুডিটা গায়ে চড়িয়ে সায়রের উদ্দেশ্যে বলল, সায়র কয়টা বাজে? চেক করতে, আমি দ্বীপে যাব। সায়র দ্রুত ঘড়ি দেখে বলল, প্রায় 10টার কাছাকাছি। এই সময় অত দূরের দ্বীপে কোনো শিপই যেতে রাজি হবে না। তাছাড়া দ্বীপের শেষ ফেরি সন্ধ্যা 7টায়। তাহলে ইমার্জেন্সি হেলিকপ্টার বুক কর। সায়র একটু আমতা আমতা করে বলল, ইয়ে মানে এত রাতে হেলিকপ্টার বুক করাটা কিছুটা কস্টলি হয়ে যাবে না? কৃতিক তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সো হোয়াট? টাকা কি তুই দিবি? তিমিরে ঢাকা গভীর অন্ধকার পথ হারিয়ে পায়ে কাটা ফুটিয়ে জটলা পাকানো দানবাকৃতির বটগাছের নিচে বসে ফুপিয়ে কাঁদছে অরু। তখন রাগের তোপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এক মনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে, কোন রাস্তা দিয়ে এসেছে কিছুই মনে নেই ওর। যখন মস্তিষ্কে নাড়া দিল যে ও গহীন জঙ্গলের মধ্যে চলে এসেছে, তখন ঘোর আধারে ছেয়ে গিয়েছে ধরণী। অমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে এতই অন্ধকার যে নিজের হাত পা পর্যন্ত খালি চোখে দেখার জো নেই। অরু যখন বুঝেছে যে ও পথ হারিয়ে ফেলেছে, তখন মতিভ্রম হারিয়ে অন্ধকারের মধ্যেই দিক বিদিক ছুটেছে ও, যার ফলে বন বিচুড়িতে বেঁধে জুতোসহ পায়ের বিভিন্ন অংশ ছিঁড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। পা দুটো হাঁটতে না পেরে অন্ধকারের মাঝে অসহায়ের মতো গলা ফাটিয়ে ডেকেছে সবাইকে, অথচ নীরব বেলাভূমিতে একটা মানুষের আওয়াজও শোনা যায়নি। বরং ওর ডাকের বিপরীতে ভেসে এসেছে রাত জাগা বন্য প্রাণী আর হুতুম পেঁচার গা গুলানো ভয়ানক আওয়াজ। এক পর্যায়ে ডাকতে ডাকতে গলার স্বর ভেঙে গিয়েছে ওর। শেষমেশ হাল ছেড়ে দিয়ে শরীর আর মনের জমাট বাঁধা ব্যথা নিয়েই গাছের নিচে বসে পড়েছে অরু। ফুপিয়ে কেঁদে ভাসাচ্ছে নিস্তব্ধ অরণ্য। কান্নার তালে তালে কেঁপে উঠছে ওর ছোট্ট শরীরটা। এভাবেই কিছু সময় অতিবাহিত হয়। অরু এখনও হাঁটুতে মুখ গুজে কাঁদছে। চারিদিকে তাকাতেও কেমন গা ছমছম করছে ওর। সেই সময়ে হঠাৎ শুকনো পাতার মর্মর আওয়াজ পেয়ে মাথা তুলে সামনে চাইল অরু। চারিদিকে অন্ধকার, সামনে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, অথচ পায়ের কাছে কোনো কিছুর উপস্থিত সুস্পষ্ট। কিন্তু কি? ব্যাপারটা বোঝার জন্য নিজের এক পায়ে ছেঁড়া জুতোটা দূরে ছুঁড়ে মারল অরু। সঙ্গে সঙ্গে ফনা তুলে হিসিয়ে উঠল জঙ্গলি এক সরীসৃপ। হঠাৎ করে নিজের এত কাছে সাপের উপস্থিতি টের পেয়ে ক্রন্দনরত মুখটাকে দুহাতে চেপে ধরে চোখ মুখ খিচে দৌড় লাগালো অরু। অন্ধকারে দৌড়াতে গিয়ে বন বিচুটিতে বেঁধে বারবার হুমড়ি খেয়ে পড়ছে ও, তবুও শরীরের সর্বশক্তি প্রয়োগ করে পুনরায় দৌড়াতে লাগলো অরু। এক পর্যায়ে চোখের সামনে জ্বলন্ত দুটো চোখের উপস্থিতি টের পেয়ে সে ছোটার গতি আবারও থমকে গেল। ওর হঠাৎ করে অন্ধকার জঙ্গলে এমন জ্বলন্ত চোখ দেখে ভয় আতঙ্কে জর্জরিত হয়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল অরু। মনে মনে ভাবল, এটা আবার কি? কোনো বাঘ ভাল্লুক নয় তো? এবার আমি কোন পথে যাব? কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবো তো? ওই ভয়ঙ্কর চোখ দুটো ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে আবারও উল্টো পথে ছুট লাগালো অরু। দৌড়াতে গিয়ে গাছের সাথে লেগে জামার হাতাটা ছিঁড়ে পিঠ অবধি নেমে এসেছে। তবুও থামলো না অরু। জীবন বাজি রেখে দৌড়াতে লাগলো, যেদিকে দু চোখ যায় সেদিকে। এভাবে ছুটতে ছুটতে মাঝপথে হঠাৎ করে আলোর ঝলকানিতে চোখ ঝাপসা হয়ে এলো ওর। দ্রুত বেগে দুহাত চলে গেল চোখের উপর। তীব্র ঘূর্ণন বাতাসে হাঁটু সমান লম্বা চুলগুলো উড়ে যেতে চাইছে যেন।
এত বেশি তীব্র বাতাস আর শব্দতে মনে হচ্ছে শুধু চুল নয়, রোগা পাতলা গরনের অরুও বোধহয় উড়ে যাবে উচ্ছিষ্ট আবর্জনার ন্যায়। কিসের এত বাতাস আর শব্দ? সাগর পাড়ে কি ঘূর্ণিঝড় শুরু হলো কিনা? বোধগম্য হলো না অরুর। এতক্ষণ অন্ধকার থাকা চোখ দুটো হঠাৎ আলোর ঝলকানিতে যেন এখন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বাদে একটু রয়ে শয়ে চোখ দুটো খুলল অরু। আর চোখ খোলা মাত্রই মানুষের উপস্থিতি টের পেয়ে যেন ধরে প্রাণ চলে এলো ওর। হেলিকপ্টারের নিয়ন আলোতে অরু দেখল ওর থেকে বেশ অনেকটা দূরে বিশাল হেলিকপ্টার নিচে দাঁড়িয়ে আছে লম্বা মতো একজন, পরনে তার কালো হুডি, নিস্প্রুপ চোখ দুটো আহতদের মতো অরুর দিকে নিবদ্ধ। তার চারিদিকে ভালোভাবে তাকিয়ে এতক্ষণ অরু খেয়াল করলো ও দৌড়াতে দৌড়াতে সাগর পাড়ে চলে এসেছে। আর চোখের সামনে যে মানুষটা নিষ্প্রভ চোখে ওর দিকে তাকিয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং কৃতিক, ওর সেভিয়ার। মানুষটা কৃতিক এটা বোধগম্য হতেই দৌড়ে গিয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে শব্দ করে কেঁদে উঠল। ওরও এতটাই জোরেই কৃতিকের বুকে ঝাঁপিয়ে পড়েছিল যে কৃতিকের পেশিবহুল শরীরটাও কম্পিত হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে এক হাতে কৃতিকের হুড়ি খামচে ধরে অন্য হাত দিয়ে ক্রমাগত ওর বুকে আঘাত করে যাচ্ছে ওরু। বিপরীতে কৃতিক টু শব্দও করছে না, চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কারণ এই মুহূর্তে উপরওয়ালার কাছে ওর চেয়ে কৃতজ্ঞ বোধ হয় আর কেউ নেই। ক্রন্দনরত ওরু এখনও ওকে ইচ্ছে মতো কিল ঘুষি দিয়ে যাচ্ছে। কৃতিক তাতে নজর না দিয়ে আলতো হাত বুলিয়ে দিল ওর নরম তুলতুলে গালে, সে যেখানটায় ওর 5 আঙ্গুলের ছাপ এখনও দৃশ্যমান। ইচ্ছে তো করছে আরও গভীরভাবে আদর করে দিতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই নিজের হুডিটা খুলে সেটা দ্বারা ওরুর পুরো শরীর ঢেকে দিয়ে ওকে কোলে নিয়ে উঠে গেল চলন্ত হেলিকপ্টারে। ওরও এখনও কৃতিকের কলার ছাড়েনি, এইভাবে ধরে রেখেছে। ওর বোধহয় বিশ্বাস ছিল কৃতিক ওকে রেখে দ্বীপ ছেড়ে যাবে না, কিছুতেই যাবে না। পাহাড়ের চূড়ায় অবস্থিত দোচালা আলিশান ভিলার গা ডাবিয়ে দেয়া নরম বিছানাতে এপাশ ওপাশ করছে, কিছুতেই ঘুম নামছে না দু চোখের পাতায়। অবাধ্য মনটা ক্রমাগত অন্য কারো নাম জপে যাচ্ছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকেই। রুমের একপাশে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দক্ষিণের জানলাটা হাট করে খোলা, সেটা থেকে পাতলা ফিনফিনে সফেদ পর্দা ছাপিয়ে হু হু করে বাসন্তিক হিমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার। তবুও ঘুমকুমারীর দেখা নেই। হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকর্ষণীয় স্টাইলিশ চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতেই দক্ষিণ জানালার মুখোমুখি হয়ে দাঁড়ালো কৃতিক। কপালে তার গভীর চিন্তার ভাঁজ, টোটের ভাঁজে সিগারেট ধরিয়ে মুখে বিড়বিড়ানো অস্পষ্ট আওয়াজ। কি করবো আমি? দিনে দিনে আমার আনহেলদি অবসেশনে পরিণত হচ্ছিস তুই। পাশ ফিরেই তোকে দেখতে পাবো এমন দিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমায়? তোকে যে আমার চাই। এটুকু বলেই কৃতিকের স্বাভাবিক মুখভঙ্গিমা অনেকটা কঠিন রূপ ধারণ করে। ব্লেডের মতো তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে পুনরায় বিড়বিড়ালো সে। যেই মুহূর্তে মনটাকে আর মানাতে না পারবো ঠিক সেই মুহূর্তেই এসব ফাকিং বয়সের পার্থক্য, সম্পর্কের জটিলতা কিংবা এর চেয়ে আরও বড় কোনো বাধা, সব কিছুকে জাস্ট উপড়ে ফেলে দেব আমি। মাইন্ড ইট অরোরা শেখ। সেদিন আমার কাছে কেঁদে কেটেও লাভ হবে না। আমি এতটাও সদয় নই। নিজের জিনিস আমি চেয়ে নয় কেড়ে নিই। এক মনে হাজারো কথা আওড়ে কাবার থেকে শার্ট বের করে সেটাকে টি শার্টের উপর পরে শার্টের হাতা দুটো ভাঁজ করতে করতেই রুম থেকে বেরিয়ে যায় কৃতিক। গভীর অমাবস্যা রাত, মাথার উপর আজ আর চাঁদের দেখা নেই। ছোট্ট বড় তারকারাজিরাও মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিদিকে ঘুম ঘুম পরিবেশ বিরাজমান। এই মুহূর্তে সবাই হয়তো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিংবা কেউ কেউ মেতে উঠেছে ভালোবাসার আদান প্রদানের চরম প্রতিযোগিতায়। অথচ অরুর রুমে চকচক করছে ইলেকট্রনিক্স বাল্বের চোখ ধাঁধানো আলো। শরীরটা ক্লান্তিতে ভার হয়ে আসছে, চোখ জোড়াও ঘুমাতে যাওয়ার জন্য নিষ্পিস করছে সেই কখন থেকে। কিন্তু তার উপায় কোথায়? এই অবস্থায় ঘুমাতে গেলে হাত পায়ের কাটা ছেঁড়া জায়গাগুলোতে মলম কে লাগাবে? তাছাড়া জঙ্গলে দৌড়াতে গিয়ে পিঠের কাছেও অনেকটা কেটে গিয়েছে। সেখানটাতেই আপাতত কটন দিয়ে একটু একটু করে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে অরু। আর খানিক বাদে বাদে চোখ ঘুরিয়ে জানালা গলিয়ে নিশুতি আধার রাতে হাতড়ে বেড়ানো জোনাকি পোকা পরক করছে, যাতে কাজ করতে করতে ঘুম না পেয়ে যায় আবার। অরু যখন নিজেকেই নিজে সারিয়ে তোলার কাজে প্রচণ্ড মনোযোগী, ঠিক তখনই কোনোরূপ নক না করেই পাসওয়ার্ড টিপে ওর রুমে ভেতরে প্রবেশ করে কৃতিক। এত রাতে আচমকা কারো উপস্থিতি টের পেয়ে অসাবধানতায় লাফিয়ে ওঠে অরু। মাথা তুলে কৃতিককে দেখতে পেয়ে ব্যস্ত ভঙ্গিতে দ্রুত নিজের কাঁধ থেকে জামাটা তুলে ফেলে মিনমিনিয়ে বলে, মেয়ে মানুষের রুমে নক করে ঢুকতে হয় সেটাও জানেন না? ম্যানারলেস লোক কোথাকার। তোর রুমে আবার আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে? পিচ্চি মেয়ে একটা, দেখি কোথায় লেগেছে। কথা বলতে বলতেই অরুর কাছে এগিয়ে যায় কৃতিক, হাত বাড়িয়ে দেয় অরুর ঘাড়ের কাছে। অরু দ্বিধাগ্রস্ত হয়ে নিজের জামাটা চেপে ধরে বলল, আপনার চেয়ে ছোট হতে পারি, তবে বয়সের দিক দিয়ে আমি অতটাও ছোট নই। নিজের গোপনীয় ক্ষমতা কৃতিককে দেখাতে অরু সংকোচ বোধ করছে। বুঝতে পেরে কৃতিক হাঁটু গেড়ে অরুর মুখোমুখি হয়ে বসে ওর এক পা তুলে নেয় নিজের উরুর উপর।
তারপর সেটাকে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, তাই নাকি, বিয়ের বয়স হয়েছে? কি? কৃতিক চোখ তুলে অরুর চোখে চোখ রেখে পুনরায় শুধালো, বিয়ের বয়স হয়েছে? বরকে সামলাতে পারবি? কৃতিকের হঠাৎ করা ছোবলের মতো প্রশ্নে অরুর লজ্জায় চোখ বুজে আসছে। ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টো প্রশ্ন ছুড়ে বলল, ব্যথা পায়ে হাত কেন দিয়েছেন? আরও ব্যথা দেবো বলে? কৃতিকের উত্তরে চোখ মুখ কুঁচকে গেল অরুর। অবিশ্বাস্য কণ্ঠে নিজের পাটা কৃতিকের থেকে ছাড়ানোর চেষ্টা করেও বলল, সত্যি আবার ব্যথা দেবেন? অরুর কথাটা বলতে যতক্ষণ সঙ্গে সঙ্গে পুরো রুমে ঝংকার তুলে শব্দ করে হেসে উঠল কৃতিক। কৃতিককে এভাবে হাসতে দেখে আপনা আপনি ফাঁক হয়ে গিয়েছে অরুর ওষ্ঠাধর। চোখ দুটো হয়ে উঠেছে হাঁসের ডিমের মতো গোল গোল। ও কি সত্যি দেখছে নাকি স্বপ্নই? সবই স্বপ্ন, বুঝে উঠতে পারছে না। অরুকে সেই কখন থেকে হা হয়ে থাকতে দেখে কৃতিক নিজের চিরচারিত রূপে ফিরে এসে গম্ভীর মুখে বলে, হা করে আছিস কেন? মাছি খাওয়ার শখ হয়েছে? কৃতিকের কথার পাছে অরু অবিশ্বাসের সুরে বলে ওঠে, আপনি হাসতেও পারেন? অরুর কথায় কোনোরূপ প্রতিক্রিয়া না করে কৃতিক হাত বাড়িয়ে বলে, ওই পা দেখি। অরুর সামান্য উকি দিয়ে দেখলো ওর একটা পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে ফার্স্ট এড করে দিয়েছে কৃতিক। এরপর আরেকটা পাও নিজের উরুর উপর রেখে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, এই পায়ের নুপুর কোথায়? ওর ঠোঁটুলটে অসহায় সুরে বলল, হারিয়ে ফেলেছি। এই নুপুরটা আমার খুব পছন্দের ছিল জানেন, তাই তো একটা হারিয়ে যাওয়ার পরও আরেকটা খুলিনি। নুপুরের প্রসঙ্গ পাল্টে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করে কৃতিক শুধালো, আচ্ছা ওরু, সেদিন ক্যাথলিন তোকে রেগেমেগে কী এমন বলেছিল? প্রথমে ওরও একটু সময় নিয়ে ভাবে, তারপর মনে পড়ার মতো চট করেই মিনমিনে ঠোঁট টিপে হেসে ওঠে ও। কী ব্যাপার, হাসছিস কেন? ওরও হাসতে হাসতে জবাব দেয়, হাসবো না? এলিসা আপুর কাজিন তো আপনার জন্য এক কথায় ফিদা। রাগে গজগজ করতে করতে আমাকে কত কথাই না শোনালো সেদিন। বলে কি না আমাকে যাতে আপনার ধারে কাছে না দেখে, আর আমি আসার পর থেকে নাকি আপনি বদলে গিয়েছেন। কথাটুকু বলে আবার অট্টহাসিতে ফেটে পড়ে অরু। হাসতে হাসতে বলে, উনি তো আর জানে না আমি আপনার চিরচারিত শত্রু। জানলে বোধহয় এসব কথা জীবনেও বলতো না। আমার কি মনে হয় জানেন, এলিসা আপুর কাজিনের মাথা নির্ঘাত সমস্যা আছে। কৃতিক নিজের হাতের কাজ থামিয়ে বলল, এমন কেন মনে হলো তোর? তো মনে হবে না আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলছে আপুর কাজিন? আর মানুষ পেল না, আমি আর আপনি, সাপ আর বেজি, না না দা আর কুমড়ো। কথা বলতে বলতে আবারও কুটকুটিয়ে হেসে ওঠে অরু। এতক্ষণ ধরে বসে বসে অরুর কথার বহর শুনে গেলেও ওর শেষ কথাটা বোধহয় পছন্দ হয়নি কৃতিকের। অরুর হাসি মুখের দিকে এক নজর বিভৎস চাহনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা ক্ষত পাটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। কৃতিকের হাতের বাঁধনটা এতটাই বেশি শক্ত ছিল যে হুট করেই অরুর মনে হলো ওর কলিজাটা টান দিয়েছে কেউ। হঠাৎ করে এমন প্রচণ্ড ব্যথায় আতকে উঠে শব্দ করে চিৎকার করে উঠল অরু, কী করছেন? ব্যথা কেন দিচ্ছেন? কৃতিক ওর পাটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলে, আমি তোর নার্স কিংবা সার্ভেন্ট নই যে রাত জেগে বসে বসে তোর ক্ষততে মলম লাগাবো। ধাক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তরতাজা রক্ত বেরিয়ে এসে সাদা ব্যান্ডেজ রক্তরাঙা হয়ে ভিজে উঠেছে। অরু সেখানটায় হাত দিয়ে চেপে ধরে চোখ খিচে বন্ধ করে রেখেছে। নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনাজল চোখ দুটো দিয়ে। কৃতিক তাতে নজর না করে হনহনিয়ে বেরিয়ে যাওয়ার আগে শেষবারের মতো পেছন ঘুরে মনে মনে আওড়ায়, তোর ভুল ধারণা খুব শীঘ্রই ভেঙে যাবে অরু, তুই আমার না হলে অন্য কারো হবি না। সন্ধ্যা হতে না হতেই লাল নীল বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারিদিক। ভেতর থেকে ডিজের গানের ধিম ধিম আওয়াজ ভেসে আসছে রাস্তা পর্যন্ত। একে একে ভেতরে প্রবেশ করছে ক্যাডিলাক, মার্সিডিজ মতো নামি দামি গাড়ি। পৃথিবীতে হাতে গোনা নামি দামি যে কয়েকটা ক্যাসিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি। বছরের বিভিন্ন সময় পৃথিবীর নামি দামি পকার প্লেয়াররা জুয়ার টাকা জেতার জন্য জমায়েত হয় এখানে। একের পর বেট ধরে জিতে নেয় কোটি কোটি টাকা। চারিপাশের পরিবেশের সাথে তাল মিলিয়ে এলিসার বেশভূষা ও চোখ ধাঁধানো আজ ঝিকিমিকি টপস আর লেগিংসের সাথে পায়ে এঁটে আছে কয়েক ইঞ্চি লম্বা পেন্সিল হিল। মেকআপের আস্তরণের সাথে ম্যাচিং করে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে কালো সানগ্লাস। ওর পাশেই স্যুট বুট পরে ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে সায়র। চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা। দেখতে তাকে পুরোপুরি অ্যাসিস্ট্যান্টের মতোই লাগছে। সায়রের পাশেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লেদার জ্যাকেট আর হেলমেট পরিহিত জেকে। চারিদিকে উকিঝুঁকি দিয়ে সবটা পরখ করে অর্ণব এগিয়ে এসে বলল, গাইজ সব ঠিকঠাক। এলিসা তুই সায়রকে নিয়ে ফ্রন্ট গেট দিয়ে ভেতরে প্রবেশ কর, আমি বেসমেন্টে ঢোকার সাথে সাথেই কাজ শুরু করব। কথাটুকু শেষ করে সবার কানে একটা করে ব্লুটুথ লাগিয়ে দিল অর্ণব। নাও গো। 10 মিনিট প্রায় শেষ হতে চলল। কৃতিক শুকনো নজরে কাচের দেয়ালের বেষ্টিতে ক্লাবের দিকে তাকিয়ে আছে। এত দূর থেকে ভেতরের কোনো কিছুই ঠাহর করার উপায় নেই। শুধু বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে জ্বলতে নিভতে থাকা ঝিকিমিকি আলোর বহর হুট করেই পুরোপুরি নিভে গিয়েছে। ভেতরের মিউজিক আলো দুটোই নিভে যাওয়ার দরুন কৃতিক সচকিত হয়ে ব্লুটুথে মনোযোগ দিল, কিন্তু না, ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। তৎক্ষণাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো অর্ণব
আশেপাশে এক নজর চোখ বুলিয়ে উদ্বিগ্ন হয়ে শুধালো। 10 মিনিট শেষ হতে চললো, ওরা কোথায়? কৃতিক ঠোঁট কামড়ে বলে, ঠিক বুঝতে পারছি না। কোনো বড় বিপদ হওয়ার আগে আমাদের ভেতরে যাওয়া দরকার। সায়র যা ভিতর ডিম, ওকে ভরসা নেই। কৃতিকের কথায় সায় জানিয়ে অর্ণব তৎক্ষণাৎ ক্লাবের দিকে হাঁটা দেয়। পেছন থেকে কৃতিক আবারও ডেকে ওঠে ওকে। কৃতিকের ডাকে সাড়া দিয়ে অর্ণব ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলে ওর দিকে একটা রিভলভার ছুড়ে দিয়ে কৃতিক বলল, ক্যাচ ইট। অর্ণব রিভলভারটা ক্যাচ করে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময়ে হতবাক হয়ে কৃতিকের চোখের দিকে চাইল। নিজের কোমরের খাজে আরও একটি রিভলভার গুছতে গুছতে হালকা চোখ টিপে কৃতিক বলে, ফর সেফটি পারপাস। আফটার অল ভেতরের সবার কাছেই এটা আছে। এলিভেটর দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হলরুমটাতে প্রবেশ করলো, তখন চারিদিকে নিস্তব্ধতার ঘেরা। এত মানুষ, এত হট্টগোল, সব কেমন হাওয়ায় উড়ে গিয়েছে। বাইরে থেকে আসা নিয়ন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকে টেবিল চেয়ারগুলো উল্টে পাল্টে মুখ থুবড়ে পড়ে আছে। অর্ণব আর কৃতিক ভ্রু কুঞ্চন করে চোখাচোখি করলো। অর্ণব নিচু স্বরে বলল, হোয়াটস রং? সবাই কোথায় হাওয়া হয়ে গেল? যে যেখানে খুশি যাক, অ্যালিসার বাবাকে আমার মোটেও সুবিধার মনে হয় না। লোকটার চরম ধূর্ত। এই মুহূর্তে অ্যালিসা আর শায়রকে সেফ রাখাই আমাদের মেইন টার্গেট। কৃতিকের কথায় অর্ণব হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তখনই ওর পায়ের সাথে ধাক্কা লেগে একটা কাচের ক্যাসিনো সাজানো টেবিল ঝনঝন করে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হল রুমের লাইট জ্বলে ওঠে। ভিতরের রুম থেকে একে একে বেরিয়ে আসে সবাই। শায়র আর অ্যালিসার কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে স্বয়ং অ্যালিসার বাবা। ওদের দুজনকে দেখা মাত্রই খুনখুনিয়ে কেঁদে ওঠে শায়র। অর্ণব ওর দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলে, মেয়েদের মতো কাচ্ছিস কেন হাদারাম? তোদের বাঁচাতেই তো এলাম। কৃতিক এগিয়ে গিয়ে অ্যালিসার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, আবারও নিজের মেয়ের সাথেই নোংরা চাল চাললেন মিস্টার ক্রিপিটক। কৃতিকের কথায় লোকটা কপট হেসে বলল, এত কথা ভাল লাগছে না, চলো সহজ ডিলে আসি। তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও আর আমার মেয়েকে আমার কাছে রেখে যাও। ওকে ছাড়া আমার ক্যাসিনো বিজনেসটা একেবারেই নড়বড়ে হয়ে আছে। লোকটার কথায় কৃতিক ঠোঁট কামড়ে একটু তাচ্ছিল্যের হাসি হাসলো। অতঃপর ঘাড় কাত করে বলল, গেলে আমরা 4জনই যাব। প্রয়োজন পড়লে আপনাকে উপরে পাঠিয়ে যাব, কারণ আপনাদের মতো মানুষের প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতাই নেই। কথাটা শেষ করে সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগেই অ্যালিসাকে টান দিয়ে ওর মাথায় রিভলভার ঠেকালো কৃতিক। কৃতিকের কাণ্ডে এবার অর্ণব কিছুটা ভরকে গিয়ে বলল, জেকে কি করছিস? অর্ণবের কথায় কান্না দিয়ে কৃতিক অ্যালিসার বাবাকে বলে, আপনি ওকে মারতে পারতেন না ক্রিপিটক, কারণ অ্যালিসা আপনার সোনার ডিম পাড়া হাঁস। বাট আমি পারবো, কারণ ও আমার 2 পয়সারও কাজে আসে না। ইভেন নিজেকে বাঁচানোর জন্য শুধু অ্যালিসা কেন, ওদের সবাইকেও মারতেও আমার 1 মিনিটও টাইম লাগবে না। জাস্ট পয়েন্ট আর তারপর শ্যুট। অ্যালিসার বাবা হেসে বলল, ভয় দেখাচ্ছ? কৃতিক তৎক্ষণাৎ শায়রের পা বরাবর একটা গুলি করে দেয়। গুলির আওয়াজে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে শায়র। অ্যালিসা, অর্ণব ওরাও ভয়ার্ত চোখে তাকিয়ে আছে কৃতিকের দিকে। নিজের বন্ধুকে এভাবে উইদাউট ওয়ার্নিং গুলি করাতে অ্যালিসার বাবাও খানিকটা ভরকে গিয়েছে। মনে মনে ভাবছে, এই ছেলে যে যখন তখন অ্যালিসাকে গুলি করে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। চারিদিকে গুমট পরিবেশ বিরাজমান। কৃতিক অ্যালিসাকে নিয়ে এক পা দুপা করে মেইন গেটের কাছে চলে এসেছে। শায়র এখনও বসে বসে কাঁদছে। কৃতিক অর্ণবকে চোখ দিয়ে ইশারা করতেই অর্ণবও ধীরে ধীরে দরজার কাছে চলে যায়। ওদিকে অ্যালিসার মাথায় গান পয়েন্ট করে রাখার অ্যালিসার বাবা নড়তেও পারছে না, চড়তেও পারছে না। অর্ণব কাছে এগিয়ে আসতেই কৃতিক স্পষ্ট বাংলায় বলে, দরজার গুপ্তমন্ত্র বদলে ফেল অর্ণব। কৃতিকের কথায় আগামাথা বুঝতে না পেলে অর্ণব ভ্রু কুচকে বলল, কি বদলে ফেলবো? গুপ্তমন্ত্র? দরজার গুপ্তমন্ত্র? অর্ণব বিরক্ত হয়ে বলল, আরে ভাই, গুপ্তমন্ত্রটা আবার কি? কৃতিক দাঁত কটমটিয়ে বলল, ইংলিশে যদি বলি দরজার পাসওয়ার্ড চেঞ্জ কর, তাহলে তো ওরা বুঝে যাবে ছাগল। কৃতিকের কথায় অর্ণব দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পড়ে। ওদিকে অর্ণবকে বোঝাতে গিয়ে অ্যালিসার বাবা সহ সকলেই কৃতিকের পালানোর উদ্দেশ্য ধরে ফেলেছে। তাই তারাও ধীরে পায়ে ওদের ধরার জন্য এগিয়ে আসছে। শায়র এখনও পা ধরে বসে বসে কাঁদছে। ডান। অর্ণব শব্দটা উচ্চারণ করতেই দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওরা 3জন। যাওয়ার আগে দরজা ঠেলে শায়রের উদ্দেশ্যে কৃতিক চেঁচিয়ে বলল, দ্রুত আয় গাধা, তোর পায়ে কিছু হয়নি, তাকিয়ে দেখ, গুলিটা প্যান্টে লেগেছে। কৃতিকের কথা কানে পৌঁছাতেই সচকিত হয়ে তখনই তড়িৎ বেগে দৌড়ে দরজার বাইরে চলে এলো শায়র এবং আর 1 সেকেন্ডও অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিল কৃতিক। যেহেতু অর্ণব পাসওয়ার্ড বদলে দিয়েছে, তাই অ্যালিসার বাবা সহ ক্লাবের সবাই কক্ষের মধ্যেই আটকা পড়ে গিয়েছে। বাইরে এসে অ্যালিসাকে ধাক্কা মেরে অর্ণবের বুকে ঠেলে দিয়ে শায়রের হাত টেনে ওকে নিয়ে দৌড়াতে লাগলো কৃতিক। হঠাৎ অ্যালিসাকে এত কাছে আবিষ্কার করে ওর গালে টুপ টুপ করে কয়েকটা চুমু খেয়ে নিল অর্ণব। অ্যালিসা বিরক্ত হয়ে কটমটিয়ে কিছু
বলবে তার ফুরসত না দিয়েই ওর হাত ধরে অর্ণব দৌড়াতে লাগলো স্বগতিতে। পেছনে একবার চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দৌড়াতে দৌড়াতে কৃতিক বলল, তাড়াতাড়ি চলো, অরু ভিলাতে একা আছে। সায়ার ছোটার গতি কমিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি যাওয়ার কি আছে ভাই, অর্ণব তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এলো। কৃতিক অর্ণবের দিকে তাকিয়ে শুধালো, অর্ণব কঠিন পাসওয়ার্ড দিয়েছিস তো? দৌড়াতে দৌড়াতে অর্ণব মিনমিনিয়ে জবাব দিল, তাড়াহুড়ে মাথায় কিছু আসেনি, তাই অ্যালিসার নাম দিয়ে এসেছি। অর্ণবের কথায় ওরা সবাই আহাম্মক বনে গেল। কৃতিক দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, আগে বলবি না? জলদি দৌড়া। ক্লাবের নিচেই বাইক রাখা ছিল, একটা বাইকে কৃতিক আর সায়র উঠে পড়ে, অন্যটাতে অ্যালিসা আর অর্ণব রাইড করতে পারে না, তাই অ্যালিসাই ওদের বাইকটা রাইড করে কিছু দূর যেতেই পুলিশে কল দিয়ে সায়র নিজের নাম পরিচয় গোপন করে ক্যাসিনো ক্লাবের ঠিকানা দিয়ে দিয়েছে। ওরা এখন পুরোপুরি আশঙ্কামুক্ত। ব্যাপারটা বুঝে আসতে বাইকে বসে গুনগুনিয়ে গান ধরেছে সায়র। কৃতিক রাইড করতে করতেই বলল, কিরে, এমন একটা সময় তোর গানও মনে পড়ছে? একটু আগেই তো ভ্যা ভ্যা করে মেয়েদের মতো কেঁদে ফেলেছিস। তা কাঁদবো না? তুই কিভাবে পারলি আমাকে পয়েন্ট করে ছুটতে? তোর গায়ে তো আর লাগেনি। আমার নিশানার উপর আমার কনফিডেন্স আছে। কি করে শিখলি এত ভালো গান পয়েন্টিং? কৃতিক মৃদু হেসে বলল, মন্ত্রীর ছেলে বলে সেলফ প্রোটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেনার দিয়ে শিখিয়েছিলেন। কৃতিকের কথায় সায়র ঠোঁট উল্টে মাথা নাড়ালো। বাংলাদেশের কথা মনে পড়তেই সব রেখে কৃতিকের মস্তিষ্কে হানা দেয় শুধুমাত্র অরুর কথা মাথায় আসতেই কৃতিক বলে, সায়র ধরে বস। আমাকে কি তোর মেয়ে মনে হয় যে সিনেম্যাটিক ওয়েতে ধরে বসবো? না ধরলে নাই, আমি জাস্ট ওয়ার্ন করলাম। কথাটা বলেই হাওয়ার বেগে বাইকের স্পিড বাড়িয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর কোমর চেপে ধরে সায়র কাঁপতে কাঁপতে বলে, একটু স্পিড কমা ভাই, ভয় করছে, বমি করে দেবো তো। পসিবল না, ওরও একা আছে। এই বলে আবারও ফ্লাইওভারে টার্ন নিল কৃতিক। সামনে পেছনে চারিদিকের সব কিছু ঘোলাটে লাগছে। মাথাটা চলন্ত ফ্যানের ন্যায় ভন ভন করে ঘুরছে। পেটের মধ্যে নাড়ি ভুড়ি দোলা পাকিয়ে গলার কাছে চলে এসেছে। হাত পা থরথরিয়ে কাঁপছে। বাইক থেকে নেমে হেলেদুলে কেবলই নিজের রুমে এসেছে সায়র। তবুও এখনও হৃৎপিণ্ডটা কেমন ধুকধুক করছে ওর। হাই স্পিডে বাইক রাইড দিয়ে ওকে এক প্রকার রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে কৃতিক। রুমে এসে মনে মনে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করেছে সায়র। হাত পা ছড়িয়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে জোরে শ্বাস নিতে নিতে কটমট করে সায়র বলল, কোন অলক্ষণে ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে। কখনো ঠাস করে গুলি মেরে দিচ্ছে, তো কখনো বাইকে চড়িয়ে কলিজা হাতে ধরিয়ে দিচ্ছে। সাইকো একটা। সায়ের কথাটা শেষ করতে পারলো না। তৎক্ষণাৎ ধাপ ধাপ করে দরজা ঠেলে রুমে ঢুকে ওর কলার চেপে ধরে কৃতিক দাঁতে দাঁত পিষে বলল, আমার অরু কই? আচমকা আক্রমণে লাফিয়ে উঠে বসলো সায়র। কাদো কাদো কণ্ঠে বলল, তোর সমস্যা কি জেকে? ওরু হারিয়ে গেলে তুই সবসময় আমাকে তেড়ে আসিস কেন ভাই? আমি কি তোর ওরুকে পকেটে লুকিয়ে রাখি? তারপর নিজের পকেটে কৃতিকের চোখের সামনে ধরে বলল, দেখ, এই দেখ, কোথাও তোর অরু নেই। সায়রের ফাজলামো গায়ে না মেখে কৃতিক পুনরায় শুধালো, দেখেছিস কিনা সেটা বল। কৃতিকের অগ্নিমূর্তি লক্ষ্য করে শুষ্ক ঢোক গিলে এদিক ওদিক মাথা নাড়ালো সায়র। কৃতিক সায়রকে ছেড়ে এলিসা আর অর্ণবের দরজায় গিয়ে সশব্দে কড়া নাড়লো। ওরাও মাত্রই রুমে প্রবেশ করেছিল। কৃতিকের ডাকে দ্রুত বেরিয়ে এসে অ্যালিসা শুধালো, কি হয়েছে জেকে? অ্যালিসার মুখটা মলিন। নিজের বাবার বিপদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বার ঠকেছে মেয়েটা। বাবার হাতেই মরতে মরতে কোনো মনে বেঁচে ফিরেছে আজ। তাই নিজের রাগ ঢাক ভেতরে পুরে শান্ত স্বরে কৃতিক বলল, অরুকে দেখেছিস এলিসা? এলিসা ভ্রুকুঞ্চিত করে বলল, কেন, রুমে নেই? এত রাতে কোথায় যাবে? কোথাও নেই, দেখেই তো তোদের জিজ্ঞেস করছি। ততক্ষণে অর্ণব নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। সবটা শুনে বলল, চর রিসেপশনে একবার জিজ্ঞেস করে দেখি, কোথাও বেরোলে তো ওখানে থেকেই বেরিয়েছে। অর্ণবের কথা যুক্তিসঙ্গত মনে হয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সেদিকেই এগিয়ে গেল কৃতিক। ওরা চারজন রিসেপশনে এসে জানতে পারে খানিকক্ষণ আগেই বেরিয়েছে অরু। কোথায় বেরিয়েছে সেটা তারা জানে না। রিসেপশনিস্টের কথায় মাথায় রক্ত চড়ে গিয়েছে কৃতিকের। মনে মনে ঠিক করেই নিয়েছে আজ অরুকে পেলে ওর হাতে মার খেতে খেতে অরুর খবর আছে। অর্ণব সায়র এগিয়ে এসে বলল, এখন কি করবি? কৃতিক চোয়াল শক্ত করে বলল, ইডিয়েট একটা, আমাকে চিন্তায় না রাখলে শান্তি হয় না মেয়েটার। আজ খুঁজে পেলে খবর আছে ওর। নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য কৃতিকের এমন বেসামাল উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনের মনে। কেন এত উন্মাদনা? কিসেরই বা এত আসক্তি? প্রায় ঘণ্টাখানিক সি বিচের এ মাথা ও মাথা হাতড়ে বেরিয়েছে কৃতিক। সেই সাথে সায়র অর্ণব অরুকে কুচ্ছে হন্যে হয়ে। রাত তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। চারিদিকে ঘুটঘুটে আধার ছাপিয়ে সাগরের তীরে আলোকিত হয়ে জ্বলছে সোডিয়াম নিয়ন আলো। নিস্তব্ধতায় ঘেরা সমুদ্র তীরে ঢেউয়ের গর্জন ভেসে আসছে বারে বারে। রাত গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্বগন্তব্যে। কৃতিকের বেজায় অস্থির লাগছে। চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এভাবে ঘুরপাক করতে গিয়েই ওর চোখ আটকে যায় অদূর থেকে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটার দিকে। কৃতিক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটাই অরু। তাই ও আর স্থির না থেকে হনহনিয়ে হাঁটা ধরলো অরুর পানে। অনেকটা দূরত্ব ঘুচে গিয়ে কৃতিক যখন পুরোপুরি অরুর মুখোমুখি, ঠিক তখনই কৃতিককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল অরু।
অন্তরাত্মা কেঁপে উঠল অজানা আতঙ্কে। মনে মনে ভাবল, আজ আমি শেষ। রিপ অরোরা শেখ। ওরুর পেছনে আরও 2টা থাই মেয়ে ছিল, হাতে তাদের ঘুড়ি আর লাটাই। কৃতিক তাদের এক নজর পরখ করে ওরুর কাছে এসে ওকে সজোরে চড় মারতে উদ্যত হয়েও থমকে যায়। উল্টো দুহাত দিয়ে টান মেরে আচানক নেয় নিজের বুকের মধ্যেখানে। এক্ষুনি গালে চড় হামলে পড়বে সেই ভয়ে চোখ মুখ খিচেই রেখেছিল ওরু, কিন্তু কিছু সময় যেতেই শরীরে শিহরণ জাগালো সেই স্যান্ডালউড পারফিউমের ঘ্রাণটা। নাকের খুব কাছে অনুভব হতেই পিটপিট করে চোখ খুলল। আবারও একই ঘোর লাগানো অনুভূতি। কৃতিকের শরীরের শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলোবালি মিশ্রিত এই মাতাল মাতাল পুরুষালী সুঘ্রাণটা কিছুতেই সহ্য করতে পারে না ওরু। হাত পা কেমন আশার হয়ে আসে, কান গাল সব কিছু ছুঁয়ে যায় অজানা উষ্ণতায়। বারবার বেসামাল হয়ে ওঠে ভেতরের সুপ্ত নারীসত্তাটা। অথচ কৃতিক ওকে নিজের বুকের মাঝে এমনভাবে শক্ত করে চেপে ধরে রেখেছে যে কৃতিকের শরীরের নেশা ধরানো সুঘ্রাণটা ক্রমাগত অরুর হৃদয়ে গিয়ে ঠেকেছে। খানিকক্ষণের নীরবতা ভেঙে কৃতিক উদ্বিগ্ন সুরে শুধালো, অরু তোর বয়স কত? কোথায় গিয়েছিলি? কেন গিয়েছিলি? কিভাবে গিয়েছিলি? কোনোরূপ প্রয়োজনীয় প্রশ্ন না করে এমন একটা অদ্ভুত প্রশ্ন করায় অবাক হয়। মুখ উঠিয়ে কৃতিকের চোখের দিকে চাইল ওর। পরক্ষণে ওর চোখ গেল কৃতিকের পেছনে দাঁড়িয়ে থাকা আরও 3 জোড়া চোখের দিকে, যারা এই মুহূর্তে রিয়েলিটি শো দেখার মতো করে অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জায়ান কৃতিক চৌধুরীকে দেখছে। সবাই এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ওরু মুখ কাচুমাচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, সবাই কি ভাবছে? আমি কিছু জিজ্ঞেস করেছি ওরু। কৃতিকের স্পষ্ট আদেশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরু বলে, 18 বছর 6 মাস 13 দিন, এবার ছাড়ুন। পারফেক্ট। নিজেকে ছাড়াতে গিয়ে ওরু চোখ গেল এবার কৃতিকের পায়ের দিকে। গোড়ালি থেকে খানিকটা উপরে ফোল্ড করা ডেনিম প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে কৃতিক। তা দেখে সঙ্গে সঙ্গে ওরু বলে ওঠে, এ কি, আপনার জুতা কোথায়? পেছন থেকে হাঁক পেরে একজোড়া স্নেকার্স দেখিয়ে শায়র বলে, এই যে আমার হাতে। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গিয়েছিলাম কি না? ওরু দ্রুত শায়রের সামনে গিয়ে মিনতের সুরে বলল, সরি ভাইয়া, আপনারা কেউ ছিলেন না বলেই বেরিয়ে এসেছিলাম। আমি রিসেপশনিস্টকে বলে এসেছিলাম, কিন্তু উনি আমার ইংলিশ পুরোপুরি বুঝতে পারেননি বোধ হয়। ওরু যায় আলি স্যার, সাথে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পড়। এমনিতেই মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্ত করে ছেড়েছে, তাই কৃতিকের কড়া আদেশে আর নাকচ করতে পারেনি ওরু। চুপচাপ চলে গিয়েছে অ্যালিসার হাত ধরে। ওদিকে শায়র, অর্ণব আর কৃতিক বসে পড়েছে উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে। আজ বোধ হয় ওরা আর ঘুমাবে না। নিশুতি রাতে জোয়ার ভাটার উদ্যম গতি আর সামুদ্রিক ঢের বিশাল গর্জনে চারিদিকে অপার্থিব লাগছে। মাঝরাতের পরও কেটে গিয়েছে আরও কয়েক প্রহর। রাত জাগা পানকৌড়িগুলো এখনও চিউ চিউ করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি জুড়ে। চোখের সামনে জ্বলছে ফায়ারপ্লেসের দাউ দাউ অগ্নিশিখা। সেটা থেকেই কাঠকয়লা পোড়ানো মটমট আওয়াজ ভেসে আসছে। কৃতিকের ভাষা ভাষা চোখ দুটোতে জ্বলন্ত অগ্নিশিখার প্রতিচ্ছবি বিদ্যমান। শায়র ফায়ারপ্লেসের আগুনে আরও কয়েকটা কাঠের টুকরো দিয়ে কৃতিক আর অর্ণবের মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর নিজেদের মনের হাজারো কৌতূহল মেটাতে শায়র যখন কৃতিককে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই অর্ণবকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়, আমি জিজ্ঞেস করছি। কৃতিক তখনও আপন মনে জ্বলন্ত অগ্নিশিখার হেলদোল পরক করায় ব্যস্ত। অর্ণবকে ডেকে বলে, সবাইকে রেখে ওরুর প্রতি এত অবসেসড কেন তুই? কৃতিক নিষ্প্রভ চোখে জবাব দেয়, আই ডোন্ট নো। অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, কবে থেকে এসব শুরু হয়েছে সেটা তো বল। তাছাড়া ওর জন্য যদি তোর এতই টান, তাহলে বাংলাদেশে যাস না কেন তুই? কৃতিক একটু উপহাস করে হেসে বলল, কে বলেছে ওর জন্য আমার টান? ও আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবুও নেশাগ্রস্তরা নেশা ছাড়তে পারে না। ওরও আমার কাছে নেশার মতোই। আমি জানি ওর আমার সম্পর্কে আগুন পানি সম জটিলতা, তবুও ওকে আমার চাই, অ্যাট এনি কস্ট। শায়র পাশ থেকে বলে ওঠে, তাহলে তুই ওরুর প্রেমে পড়েছিস? কৃতিক কপট হেসে জবাব দেয়, 11 বছরের বাচ্চার মেয়ের প্রেমে কেউ পড়ে ভাই? তবে হ্যাঁ, আই এম শিওর আমি বাংলাদেশে থাকলে এতদিনে ওরু আমার বাচ্চার মা হয়ে যেত। ওই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো উত্তাল সাগরে পালতোলা ডিঙি নৌকা সামলানোর মতোই মুশকিল। শায়র আর অর্ণব হতভম্ব হয়ে কৃতিকের পানে চেয়ে আছে। দুজনের মনে একই প্রশ্ন, কী বলছে এই ছেলেটা? ওদের চোখে হাজারো কৌতূহলের ছড়াছড়ি দেখে কৃতিক ভাবতে থাকে, ঠিক কবে নাগাদ শুরু হয়েছিল সব কিছু। তারপর খানিকক্ষণ নীরবতা ভেঙে বলতে শুরু করে, ওরা যখন প্রথম কৃতিককুঞ্জে আসে, তখন আমি সবে কলেজ পাশ দিয়ে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানে অভিজাত্য, কর্তৃত্ব পাওয়ার এসবই। কারণ ছোটোবেলা থেকে আমাকে এটাই শেখানো হয়েছে, যোগ্য উত্তরাধিকারী হতে গেলে পূর্বপুরুষদের পথ অনুসরণ করা। আমিও তাই করেছি। ছোটোবেলা থেকেই
ন্যানি, ট্রেনার, মাস্টার এদের কাছে লালিত পালিত হতে হতে আমি ভুলেই গিয়েছিলাম পরিবার বলে কিছু হয়। তারপর যখন একটু ম্যাচিওর হই তখন প্রতিপত্তি আর ক্ষমতার জোরে আশেপাশের সবাইকে নিজের কন্ট্রোল করতে শুরু করি। আমার হাতের ইশারাতে সবাই যখন পুতুলের মতো নাচতো তাতে আমার অন্তরে পৈশাসিক আনন্দ হতো। তখন থেকেই ডমিনেটিং স্বভাবটা একটু ঢুকে গিয়েছে, যা এখনও বদলাতে পারিনি আমি। কলেজে ওঠার পর পারিবারিক সূত্রেই আমার রাজনৈতিক হাতেখড়ি হয়। প্রথম বাবা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, সভা সমাবেশ নিয়ে গেলেও পরক্ষণে বাবার হয়ে আমারই যেতে হতো। এক পর্যায়ে বাবা নয়, স্বয়ং আমার জন্যই আমাকে যেতে হতো। ততদিনে প্রফেসর হওয়া, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইডিং সব কিছুই ছিল দিবাস্বপ্ন মাত্র। কারণ আমার ধ্যান জ্ঞান সব কিছুই তখন রাজনীতিতে নিবদ্ধ। তখন মনে হতো নিজে প্রাইভেট ভার্সিটিতে পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটিতে লিড দেওয়ার মতো পৈশাসিক তৃপ্তি আর কিছুই নেই। বাইরের জগতে এত সুনাম, এত জনপ্রিয়তা, এত স্বজনপ্রীতি লোকদের ভিড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ। যার উদরে আমার জন্ম হয়েছিল সে যে খুব ছোটোবেলায় আমাকে ফেলে নিজের আত্মতৃপ্তির উদ্দেশ্যে নিজ দেশে পাড়ি জমিয়েছিল, সেই বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করে এসেছি আমি, তার সাথে মায়ের জাতিটাকেও। কেন যেন আত্মিক টান কখনোই ছুঁতে পারেনি আমাকে। হয়তো ছোটো থেকেই মায়ের মমতাহীন বেড়ে ওঠার জন্য এভাবে হাজার মানুষের বেষ্টন একাকী বিষণ্ণ জীবনটা ভালোই যাচ্ছিল। অনায়াসে দিন পার করে দেওয়ার মতো অনেক ব্যস্ততাই ছিল আমার কাঁধে। কখনো বাড়িতে ফিরতাম, কখনো বেরিয়ে যেতাম, কেউ তার হদিস জানতো না। বলতে গেলে আমাদের পরিবারটা দিনকে দিন রাজনীতি প্রাঙ্গণে পরিণত হচ্ছিল। একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারো খোঁজ নিতাম না আমরা। এক পর্যায়ে পরিবারের এরূপ ভাঙন লক্ষ্য করে দাদা সাহেব মৃত্যুশয্যায় এসে বাবাকে আবারও বিয়ে করতে বলেন। দাদার কথা রাখতে বাবাও সেই বয়সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারের আগমন ঘটে আমার আরও 2 সদস্যের, অরু আর অনু। ওদের বাবার সম্বন্ধে আমার কিছু জানা নেই, জানা থাকার কথাও না, কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনোরূপ মতামত ছিল না। আমার এসবের কিছুই যায় আসে না। আর কীভাবেই বা আসবে যাবে, পরিবার কী জিনিস সে তো আমি জানিই না। ওরা ওদের মতো দিন কাটাতো, পড়াশোনা করতো, আর আমি আমার মতো। ওই সময় ওরুর দিকে ঠিক করে কখনো তাকিয়েছিলাম কিনা সেটাই বলা মুশকিল। যদিও বা কখনো সামনে পেয়েছি, ধরে ঠাস করে থাপ্পড় মেরেছি। তবুও আমার রুমে সারাক্ষণ উকিঝুঁকি দিত মেয়েটা। সুযোগ পেলেই রুমে এসে এটা ওটা ধরতো, মাঝে মধ্যে তো বিরক্তি হয়ে খুব মারতাম। কৃতিকের কথার মাঝে হুট করেই সায়র ফোরন কেটে বলে, তুই কী রে, এখন যার জন্য দিওয়ানা হয়ে ছটফট করছিস তখন তাকে এভাবে মারতিস? কৃতিক মৃদু হেসে বলে, আই উইশ ওরও আগের মতো এখনও আমার রুমে উকিঝুঁকি দিত আর তুই ওকে ঠাস করে মারতিস। অর্ণব সায়রকে থামিয়ে দিয়ে বলল, আহা থাম তো তুই, জেকে তারপর কি হয়েছিল? কৃতিক পুনরায় বলতে শুরু করে। অরুর মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন তিনি। বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই। তবে আমার সাথে তার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, যার দরুন সপ্তাহে একবারও আমাদের মুখোমুখি দেখা হতো না। যদি হতো সেটা অরুর জন্য। অরুকে মারলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে। বিপরীতে বাবার থেকে পেতাম হাজারটা তিরস্কার আর ভৎসনা। এসবের কারণে মনে মনে জিদ হতো অরুর প্রতি। জিদের বশে দ্বিতীয়বার আমার রুমে এলে আরও বেশি করে মেরে দিতাম ওকে। এরকম যেতে যেতে বছরখানিক চলে গেল। তারপর একদিন এটুকু বলে থেমে যায় কৃতিক। সায়র অর্ণব দুজনে উৎকণ্ঠা নিয়ে শুধালো, তারপর একদিন। এবার কৃতিক নিজেও ভাবতে থাকে সে রাতের কথা। পূর্ণিমা রাত, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের নিয়ন আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। কৃতিক কুঞ্জের মহলের ছাদটার আয়তন ছোট্টখাট্টো ফুটবল খেলার মাঠের মতোই বৃহৎ। জ্যোৎস্না রাতে মায়ের অনুমতি সাপেক্ষ ছাদের পাঁচিল থেকে আচারের বয়ামগুলো ঘরে আনতে ছাদে এসেছিল অরু। তখনই পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরোদস্তর কালো দিয়ে আবৃত লম্বা মতো কাউকে দেখতে পেয়ে ভয়ে চিৎকার দিয়ে ওঠে অরু। তবে গলার স্বর বাইরে বেরোনোর আগেই শক্ত হাতে ওর মুখ চেপে ধরে কৃতিক। অরু থেমে গিয়ে চোখ পিটপিট করে তাকাতেই কৃতিক গম্ভীর গলায় বলে, তুই এখানে কেন? কৃতিকের কথায় উত্তর না দিয়ে অরু মিনমিনিয়ে বলে, আপনার তো জ্বর এসেছে, হাতটা কেমন আগুনের গোলার মতো গরম হয়ে আছে। কৃতিক অরুর শরীরে এক প্রকার ধাক্কা দিয়ে বলে, জ্বর আসলে তোর কি? যা করতে এসেছিস সেটা করে নেমে যা, জ্বরের ঘরে তোকে দেখতে ইচ্ছে করছে না। কৃতিকের রকচটা স্বভাব, চরিত্র সব কিছুই অরুর জানা, তাই ও আর আগ বাড়িয়ে চুপচাপ আচারের বয়াম নিয়ে ছাদ থেকে নেমে যায়। মাঝরাতে কারেন্ট থাকা সত্ত্বেও রুমের চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। জ্বরের ঘোরে অন্ধকার রুমে শুয়েই থরথর করে কাঁপছে কৃতিক। সন্ধ্যা রাতে 2-2টা প্যারাসিটামল খেয়েও কাজ হয়নি, উল্টো হাড় কাঁপিয়ে দ্বিগুণ তালে জ্বর উঠেছে। পার্টির লোকদের থেকে বারবার কল আসাতে মোবাইলটা বন্ধ করে রেখেছে। অনেক বেশি জ্বরের তোপে অন্ধকার রুমের মাঝে জোনাকি পোকা দেখছিল কৃতিক। ঠিক তখনই গভীর তিমিরকে হটিয়ে একটা মোমবাতি সমেত রুমে প্রবেশ করে কিশোরী অরু। পরনে তার কালো রঙের কামিজ, মাথায় আটটানা ঘোমটা। কৃতিক তখনও
জ্বরের ঘোরে বারবার দীর্ঘশ্বাস ফেলছিল। ওরু মোমটা নিয়ে রুমের মাঝে এগিয়ে এসে নিজে থেকেই বলল, বিদ্যুৎ চলে গিয়েছে, জেনারেটরও নষ্ট হয়ে পড়ে আছে, আপনার তো জ্বর, তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি। মোমবাতির প্রয়োজন নেই, আমি অন্ধকার ভালোবাসি, তুই যা তো। কৃতিকের এহেন ধমকে ওরু যায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে ওর পাশ ঘেঁষে। ওরুকে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক হাসকি স্বরে নাক টেনে বলে, কি হলো, যাচ্ছিস না কেন? আবারও মার খাওয়ার শখ জেগেছে? শখ জেগে থাকলে কাছে আয়, থাপ্পড় দিচ্ছি। ওরও মুখ কাচুমাচু করে বলে, মা আঙ্কেলের সাথে শহরের বাইরে গিয়েছে। মামির অসুখ শুনে সকাল সকাল আপাও নানা বাড়ি গিয়েছে, বলেছিল বিকেলের মধ্যে ফিরবে, কিন্তু ফেরেনি। এখন আবার কারেন্টও নেই, আমার অন্ধকারে ভয় করছে ভাইয়া, এখানে একটু দাঁড়িয়ে থাকি, কারেন্ট এলেই চলে যাব। ওরুর আকুতি ভরা টলটলে চোখের দিকে এক পলক তাকিয়ে নিজে একটু সরে গিয়ে অরুর জন্য বিছানাতেই জায়গা করে দিল কৃতিক। অরু টু শব্দ না করে ভয়ে ভয়ে সেখানটায় গিয়ে বসে পড়ল। কৃতিক চোখ দুটো বন্ধ রেখেই অরুর উদ্দেশ্যে বলে, ভালো করে বস, মারবো না। অরু এবার ভালোভাবেই বসে হাতে থাকা জলপট্টিটা কৃতিকের কপালে রেখে দেখে দেয়। কৃতিক ভ্রুকুটি করে চোখ উল্টে সেটার দিকে তাকিয়ে বলল, এটা কি দিয়েছিস? অরু জানায়, জ্বর হলে মা আমাদের মাথায় এটা দিয়ে রাখে, এতে অনেকটা আরাম লাগে। আপনি অন্ধকারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, মনে হলো আপনার এটা প্রয়োজন, তাই নিয়ে এসেছি। অরুর কথা শুনে কৃতিক ওর মুখের পানে চাইল। গত 1.5 বছর আগেই বোধহয় প্রথম ঠিকভাবে অরুর মুখের দিকে চাইল কৃতিক। সদ্য কিশোরীতে রূপ নেয়া কচি একটা চেহারা, টিমটিমিয়ে জ্বলতে থাকা মোমের হলদে আলো ওর চেহারাটা অপসরার মতোই সুন্দর লাগছে। তীব্র জ্বরের ঘোরে থাকা কৃতিকের নেশালো চোখ দুটোতে হুট করেই কেন যেন মনে হচ্ছে অরুর মতো মায়াবী মুখ পৃথিবীর আর দুটো নেই। কৃতিককে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে অরু ঠোঁট কামড়ে একটু এগিয়ে এসে জলপট্টিটা আবারও উল্টে দিল। আমার জন্য কেন করছে সেসব? কৃতিকের অজ্ঞাত প্রশ্নের উত্তর নেই অরুর কাছে। কী বা বলবে ও? দেখছে মানুষটা জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ কাউকে মুখ ফুটে বলছে না অবধি, একা একাই কষ্ট সহ্য করছে, তাই তো হাতে করে জলপট্টিটা নিয়ে আসা। কি হলো, কিছু বল। অরু আস্তে করে জবাব দেয়, আপনার জন্য কষ্ট হচ্ছিল তাই। কৃতিকের মতো পরিবারচ্যুত বেপরোয়া বেখেয়ালি মায়ার বাধাহীন ছেলের কাছে অরুর অযাচিত মনে মুখ ফসকে বলা এই বাক্যটা ছিল আকাশসম আন্তরিকতা। অরুর কথায় অধিক তাপমাত্রায় দাউ দাউ করে জ্বলতে থাকে হৃদয়টা। হঠাৎ করেই কেমন শীতল হয়ে গেল, উল্টে হৃদস্পন্দন বেড়ে গেল দ্বিগুণ তালে। হুট করেই মনে হতে লাগলো অরু ওর আপন, খুব আপন। অরুর দিকে তাকিয়ে হিজিবিজি ভাবতে ভাবতে কখন যে বিদ্যুৎ চলে এসেছে টের পায়নি কৃতিক। টের পাওয়ার কথাও নয়, কারণ এই রুমে এখনও আলো জ্বলছে না। বাইরের ঘরে মৃদু আলো জ্বলতে দেখে অরু বলে, বিদ্যুৎ চলে এসেছে, এবার আমি যাই। কৃতক অরুর হাত টেনে ধরে ঘোর অসম্মতি জানিয়ে বলে, কোথাও যাবি না তুই, এখানে বসে থাক আমার সামনে। কেন? কৃতিক হাসকি স্বরে জবাব দেয়, তোকে দেখবো তাই। কৃতিক শক্ত করে অরুর হাত ধরে রেখেছে। উপায়ন্তর না পেয়ে অরু সেখানেই বসে থাকে সারা রাত। এক পর্যায়ে ঝিমোতে ঝিমোতে কখন যে কৃতিকের বুকের উপরই ঘুমিয়ে পড়েছে সেটা অরুরই অজানা রয়ে যায়। অথচ কৃতিকের চোখে এক ফোঁটাও ঘুম নেই। ও সারা রাত জেগে ঘোর লাগা চোখে অরুকে দেখছে। সময়ের সাথে সাথে মোমের আলো ফুরিয়ে গিয়েছে, তবুও দেখেছে। শেষমেশ অরু যখন কৃতিকের বুকে ঘুমিয়ে পড়ে, তখন দ্বিতীয়বারের মতো আবারও হৃদস্পন্দন গতি হারায় কৃতিকের। ও চোখ দুটো বন্ধ করে হিসিয়ে বলে, তুই আমার অরু, খুব তাড়াতাড়ি বড় হয়ে যা, তোকে আমি দেখব, সারা জীবন ধরে দেখব। সেদিন রাতের পর থেকে কৃতিকের হৃদয়ে বাসা বাঁধে অরুর প্রতি অজানা এক আসক্তি, যার কোনো নামদাম নেই, শুধু হৃদমাঝারে বয়ে চলা এক সুপ্ত গভীর আর বেসামাল অনুভূতির ছড়াছড়ি। ধীরে ধীরে সবার আড়ালে শুরু হয় অরুর প্রতি নিজের দখলদারি। অরু যে রাস্তা দিয়ে স্কুলে যেত, সেই রাস্তার সব সময় দুজন লোক লাগানো থাকতো। অরু কার সাথে মিশছে, কার সাথে ঘুরছে, বন্ধু মহলে কোনো ছেলের আনাগোনা আছে কিনা, সব কিছুরই পাই টু পাই খবর নিত কৃতিক। ওরু আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছে বলে সেই দিন বাপ দাদার আমলের ঐতিহ্যবাহী আম গাছটাকে কেটে কুটে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে কৃতিক। বাড়ির ঐতিহ্য, বাবা দাদার স্মৃতিকে এভাবে কেটে ফেলায় ছেলের বেপরোয়া কাণ্ডে জামশেদ জায়ান চৌধুরীও হতবাক হয়েছিল, কিন্তু বলার মতো কিছুই নেই তার। কী বা বলবে, ছেলে কি তার কথা শোনে? এভাবে সময়ের পরিবর্তনে সেই আসক্তি বৃদ্ধি পেতে থাকে দ্বিগুণ হারে। স্কুল ব্যতীত কৃতিককুঞ্জের বাইরে পা রাখা নিষিদ্ধ হয়ে যায় অরুর জন্য। কিশোরী অরুর মাথায় ঢোকে না, হঠাৎ করে কৃতিক কেন তার উপর এত অধিকার দেখাচ্ছে। আগে তো কখনো আসতো না, কখন যেত তারই হদিস থাকতো না। আর এখন বাড়িতে কেউ না থাকলেই কৃতিককে দেখতে পায় অরু। শুধু দেখতে পায় বললে ভুল হবে, ওকে জোর জবরদস্তি করে নিজের সামনে বসিয়ে রাখে কৃতিক। চোখের সামনে থেকে সরলেই গালে এসে আছড়ে পড়ে শক্ত হাতের থাপ্পড় খেয়ে অরু কাঁদলে পুনরায় থাপ্পড়। এইভাবেই দিন যাচ্ছিল। সবার অগোচরে ভেতরের সুপ্ত অনুভূতিগুলো তরতর করে বাড়ছিল কৃতিকের মাঝে। কৃতিকের হুটহাট করা পাগলামিতে বিরক্ত হয়ে আজকাল আর আগের মতো ওর রুমের ধারে কাছেও ভেরে না অরু। মাঝে মধ্যে ওকে এক নজর দেখে চলে যাবে বলে ওর নাম করে
কৃতিক জোরে জোরে ডাকে, তবুও সেদিকে পা বাড়ায় না অরু। তবে আজকে দুরু দুরু বুকে সেই আসতেই হলো কৃতিকের রুমের সামনে। বাড়ির অফিস রুমে পার্টি অফিসের মিটিং চলছে, সবাই উপস্থিত, অথচ কৃতিকের খবর নেই। মোবাইল বন্ধ করে অন্দরমহলে বসে সে কি করছে কে জানে। মিটিংয়ের মাঝে সবাই তর্ক বিতর্কে ব্যস্ত, তাই জমশেদ জায়ান চৌধুরী অরুকে ডেকে বলে, তোমার কৃতিক ভাইয়াকে ডেকে দাও তো অরু। তার কথা রাখতেই আপাতত ভর সন্ধ্যাবেলা কৃতিকের রুমে কড়া নেড়েছে অরু কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ওকে হ্যাঁচকা টানে ভেতরে নিয়ে গেল কৃতিক। ভেতরে নিয়ে গিয়ে চোখ রাঙিয়ে অরুর উদ্দেশ্যে বলে, গত দুদিন ধরে ডাকছি তোকে, সামনে আসছিস না কেন, কী সমস্যা? অরু মুখ ঝামটে দিয়ে বলে, সবসময় বকাঝকা করেন, গায়ে হাত তোলেন, আপনাকে আমার বিরক্ত লাগে। আগে তো মারলেও পেছনে ঘুরঘুর করতি, তখন বিরক্তি লাগতো না? তখন তো বুঝতাম না যে আপনি আমাকে এত অপছন্দ করেন। এখন তো বুঝি আমি আপনার সৎ বোন, তাই আমাকে দু চোখে দেখতে পারেন না আপনি। অরুর কথা শেষ হতে দেরি হলো, তবে ওর শরীরে কৃতিকের হাত পড়তে দেরি হলো না। কৃতিক চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটা কেন দিয়েছি জানিস? নিজেকে আমার সৎ বোন দাবি করার জন্য। তুই আমার বোন না, আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই, আর না আমি তোকে বোনের নজরে দেখি। মার খেয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসে ফুপিয়ে কাঁদছে অরু। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের মস্তিষ্কটাকে স্থির করে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ে কৃতিক। তারপর আলতো হাতে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আই এম সরি অরু, খুব লেগেছে? কেন আমাকে এভাবে যন্ত্রণা দিস বলতো? তুই যখন আরেকটু বড় হবি তখন আমার আজকের কথাগুলি ঠিক বুঝতে পারবি, ততদিন শুধু তোকে একটু দেখে দেখে রাখতে হবে আমার। কৃতিকের মুখে আদরে আওয়াজ শুনে অভিমানী অরু এবার শব্দ করে কেঁদে উঠল। এভাবে নাক ফুলিয়ে কাদায় ওকে অনেক বেশি আকর্ষণীয় আর মায়াবী লাগছিল কৃতিকের চোখে। তাই নিজেকে সংযত না রাখতে পেরে হুট করে ওর গালে সশব্দে চুমু খেয়ে বসল কৃতিক। তবে ওদের বসার ধরনটা এমন ছিল যে কেউ পেছন দিয়ে দেখলেই ভুল বুঝতে পারে। হলো তাই। মিসেস আজমেরি শেখ বাড়িতেই ছিলেন সেদিন। কৃতিকের রুম থেকে মেয়ের কন্দনরত আওয়াজ শুনে তিনি বুঝে গিয়েছেন আবারও হয়তো তার ছোট্ট মেয়েটাকে কৃতিক মেরেছে। তৎক্ষণাৎ তিনি মেয়েকে নিয়ে আসার জন্য কৃতিকের রুমের দিকে এগিয়ে গেলেন। তবে রুমের প্রবেশের আগেই পা দুটো আটকে গেল তার। সন্ধ্যারাতের আবছা আলোয় তিনি স্পষ্ট দেখলেন তার ছোট্ট মেয়েটার সাথে ঘনিষ্ঠ সময় পার করছে কৃতিক। পার্টি অফিসার ছোট বড় সবার সামনে পরপর অনর্গল থাপ্পড়ের আঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে কৃতিকের গৌর মুখমণ্ডল। আর দুটো থাপ্পড় দিলে হয়তো নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তবুও কিছুতেই থামানো যাচ্ছে না জামশেদ জায়ান চৌধুরীকে। রাগের তোপে থরথর করে কাঁপছেন তিনি। হাতের পাশাপাশি মুখ দিয়ে যা আসছে সেটা বলে আঘাত করছেন নিজের একমাত্র ছেলেকে। অরু অনু ওর মায়ের আঁচল ধরে রুমের এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। জামশেদ জায়ান চৌধুরী ওকে মারতে মারতে ক্লান্ত হয়ে বললেন, আমার আগেই বোঝা উচিত ছিল কোনো আমেরিকান নাচ নেওয়ালির ছেলের চরিত্র এর চেয়ে বেশি ভালো হবে না। বরাবরই নিজের মায়ের কথা শুনলে কৃতিকের মাথায় রক্ত উঠে যায়, উগ্রতার চরম সীমানায় পৌঁছে যায় ও। এবারও তাই হলো। চিৎকার দিয়ে নিজের বাবার মুখের উপর বলল, তুমিই সেই আমেরিকান নাচনেওয়ালিকে ভালোবেসে বিয়ে করেছিলে, যার ফল আমি। সঙ্গে সঙ্গে জামশেদ জায়ান আবারও ওকে সজোরে চড় মারলেন। অতঃপর আশেপাশের চেলাপেলাদের ডেকে বললেন, প্রাইভেট জেটের ব্যবস্থা করো, আজ এই মুহূর্তে ও দেশ ছাড়বে। স্বাধীনতা পেতে পেতে ওর ভেতরে পুরোটাই নর্দমার মতো কালো হয়ে গিয়েছে। ওকে শুদ্ধ করা প্রয়োজন, তার জন্য সবার আগে ওর স্বাধীনতা হরণ করতে হবে। আজ এই মুহূর্তে জায়ান কৃতিক চৌধুরীর রাজনৈতিক পদ বাতিল করা হলো। তোমার রাজনৈতিক জীবন এখানেই সমাপ্ত। বিদেশে গিয়ে মানুষ হয়ে ফেরো। বাবার কথার পিঠে কৃতিক একটা তাচ্ছিল্যের হাসি ছুঁড়ে মারে। দলের লোকদের হাত থেকে নিজের পাসপোর্ট আর ব্যাগটা ছো মেরে নিয়ে ছোট্ট অরুর দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ সরিয়ে বলে, ফিরবো না, কোনো দিন ফিরবো না এই দেশে। শুধু একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, সময় হলে সেটাও নিয়ে যাব। কারণ কৃতিক কোনো জিনিস হাত পেতে নেয় না, কেড়ে নেয়। কৃতিক যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছিল তখন দোতলার দেয়ালে জোড়া জানালা দিয়ে ওর পানেই অসহায়ের মতো তাকিয়েছিল ওর। কৃতিকও তাই ও গাড়িতে বসে ছিল ঠিকই, তবে হিংস্র ধপধপে চোখ দুটো ছিল দোতলার জানালায় নিবদ্ধ। এক পর্যায়ে গাড়িটা যেতে যেতে চোখের আড়াল হয়ে যায়, তবুও সেদিকে তাকিয়ে রয় অরু। কী নিয়ে এত ঝামেলা হলো সেসব মাথায় না ঢুকলেও এটা ঠিকই বুঝতে পেরেছে ও, আজ ওর জন্যই বাড়ি ছাড়া হয়েছে বাড়ির একমাত্র রাজপুত্র জায়ান কৃতিক। ওদিকে যেতে যেতেই কৃতিকের কেটে যাওয়া ঠোঁট দুটোর বাঁকা হাসিতে প্রসারিত হলো ব্যাকসিটে গায়ে এলিয়ে দিয়েই বিড়বিড়ালো সে, লাভ ইজ টেম্পোরারি বাট অবসেশন ইজ পারমানেন্ট অ্যান্ড আই এম ডেঞ্জারাস অবসেসড উইথ ইউ অরোরা শেখ। খুব বেশি না, আমাকে সামলানোর মতো একটুখানি বড় হও, আমি অপেক্ষার প্রহর গুনছি। খুব ভোর নয়, সকাল পেরিয়ে বেলা গড়িয়েছে অনেকটা। চারিদিকে সূর্যের সোনালি আলোর ঝলকানি। অরু সেই কখন থেকে কৃতিকের রুমের সামনে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করছে। মনে মনে ভাবছে, শুনেছি ভোর রাতে রুমে ঢুকেছে, এখনও ঘুমিয়ে আছে কিনা কে জানে। নক করবো কি করবো না, না থাক, চলে যাই,
না একবার করেই দেখি। ওরও যখন কী করবে না ভেবেই কুল পাচ্ছিল না, তখনই ভেতর থেকে ডেকে ওঠে কৃতিক। তোর পায়চারিতে মাথা ঘোরাচ্ছে আমার, ভেতরে আয়। ওরও চট করে দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি কি করে বুঝলেন আমি দাঁড়িয়ে আছি? কথাটা বলে ভেতরে ঢুকতেই চোখ দুটো খিচে বন্ধ করে দ্রুত পেছনে ঘুরল ওর। কৃতিক গায়ে শার্ট চড়াচ্ছে। ওর জিম করে কৃত্রিম উপায়ে বানানো ভি সেই পৃষ্ঠদেশ স্পষ্ট দৃশ্যমান অরুর চোখে। এভাবে অসময়ে এসে পড়ে নিজেই লজ্জিত হলো। অরুর কথায় জবাবে কৃতিক সামনে ঘুরে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, মেবি আমি তোর শরীরের গন্ধ পাই। ওরও এখনও পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলে হয়ে গিয়েছে, তাকাতে পারিস। ওরও যেন কিছুই বোঝেনি, লজ্জাও পায়নি, সেভাবে করেই মুখভঙ্গিমা স্বাভাবিক রেখে ঘুরে বলল, আপনি কি ভ্যাম্পায়ার? না মানে শুনেছি ভ্যাম্পায়াররা মানুষের গন্ধ পায়। ড্রেসিং টেবিলের উপর থেকে ব্ল্যাক বেল্ট ঘড়িটা হাতে পড়তে পড়তে কৃতিক বলে, বেশি বেশি ফ্যান্টাসি বই পড়লে এই হয়, মাথার মধ্যে সব ভূত প্রেত ভর করে বসে আছে। ক্লাসের বই তো খুলেও দেখিস না। এবার ইউএসএ ফিরে তোকে দেখে নিচ্ছি আমি। পড়াশোনার কথা আসতেই ওরও দ্রুত কথা ঘুরিয়ে কাজের কথায় চলে এলো। মিনমিনিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন, আপাকে কল করতাম। রাতের ফ্লাইটে তো ফিরেই যাচ্ছি, কল করার কি আছে? জবাবে ওরও ঠোঁট উল্টে বলে, আপার জন্য মন খারাপ লাগছে, আমি কথা বলতে চাই। কৃতিক নিজের হাতের কাজ করতে করতে বলল, জ্যাকেটের পকেটে আছে, খুঁজে দেখ। আর হ্যাঁ, আমার সামনে বোনের সাথে একদম ন্যাকামি করবি না, যা কথা বলার নিজের রুমে গিয়ে বল। ওরও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন নিয়ে দ্রুত বেরিয়ে যায়। তারপর আবার কি ভেবে যেন ফিরে এসে বলে, ফোনের পাসওয়ার্ড তোর আর আমার বার্থডে। ওরুর হতবাক হয়ে পুনরায় শুধায় কি? কৃতিক ঘাড় ঘুরিয়ে ধমকের সুরে শুধালো, কানে কম শুনিস? ওরও ভয়ে তটস্থ হয়ে এদিক ওদিক ঘাড় নাড়িয়ে আবার দৌড়ে চলে যায়। যেতে যেতেই লক খুলে কল লাগায় অনুর নাম্বারে। একবার দুবার তিনবার গিয়ে চারবারের মাথায় কল তুলল অনু। হ্যালো আপা। এপাশ থেকে অরুর উৎসুক গলা শুনেই তেতে উঠল অনু। গলা স্বর হাজারো বিরক্তি টেনে এনে ঝাঁজ নিয়ে বলল, কী সমস্যা? কল দিয়েছিস কেন? আমাকে একা রেখে সৎ ভাইয়ের টাকায় থাইল্যান্ড গিয়েছিস, ঘুরছিস ফিরছিস, খাচ্ছিস, এনজয় করছিস, তবুও স্বাদ মিটছে না? নাকি আমাকে ইউজ করে আমার ঘাড়ে পা দিয়ে জীবন কাটানোর শখ এখনও মেটেনি? অনুর তিক্ত কথায় তরাত করে মস্তিষ্কটা ঝাঁঝিয়ে উঠল অরুর। ও নিজেও তেজি স্বরে বলল, মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস তখন থেকে, কি হয়েছে, কি করেছি আমি? অনু উল্টো ক্রোধ দেখিয়ে বলল, যা বলেছি একদম ঠিক বলেছি, বুঝে শুনে বলেছি। তোরা সবাই আমাকে ব্যবহার করছিস নিজেদের প্রয়োজনে। কেন বলতো? সবসময় তোদের চিন্তাই আমার করতে হবে? আমার কি ইচ্ছে অনিচ্ছা বলে কিচ্ছু নেই? অরুর এবার নরম সুরে শুধালো, কি হয়েছে আপা? অরুর প্রশ্নের কিঞ্চিত পরোয়া না করে অনুমুখে যা আসছে উন্মাদের মতো তাই বলে যাচ্ছে। ওরও জানে আপার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, পরে আবার নিজেই সব সামাল দিবে। তাই এত এত তিক্ত কথার বিপরীতে ওরও নিজের রাগ সংবরণ করে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে বল না আপা, কে কি তোকে বলেছে কিছু? মা ঠিক আছে? আমি তোকে ইউজ করি? হ্যাঁ করিস, তোরা সবাই মিলে আমাকে ইউজ করিস। তার মানে মায়ের অবর্তমানে আপাও আমাকে করুণা করে এসেছে? কোনো ভালোবাসা নেই, সবটাই করুণা, সবাই করুণা করে আমাকে। অ্যালিসার বাবাকে থাই পুলিশ অ্যারেস্ট করেছে। এবার আর প্রমাণ ছাড়া নয়, সুস্পষ্ট প্রমাণ সমেত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যেহেতু ওর বাবা জেলে আছে, সেহেতু অ্যালিসাকে ব্ল্যাকমেল করার মতো আপাতত কেউ নেই। বলতে গেলে অ্যালিসা এখন পুরোপুরি নিরাপদ। শায়রের কথায় অর্ণবার কৃতিক হ্যাঁসূচক মাথা নাড়ল। অর্ণবের হ্যাঁসূচক সম্মতি শুনে শায়র এবার উচ্ছ্বাসিত সুরে বলল, তাহলে তো আমাদের মিশন কমপ্লিট। আজ রাতে পার্টি করলে কেমন হয়? এবার অর্ণব বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বলল, তুই কি পাগল? অ্যালিসার মন ভালো নেই, আর তুই আছিস তোর পার্টি নিয়ে। কৃতিক কিছু একটা ভেবে পায়ের ওপর পা তুলে বলল, আমার হাতে সময় নেই, কাল ভার্সিটিতে এক্সাম, ফিরতে হবে। শায়র হতাশ হয়ে বলল, তোরা না থাকলে আমি কি জিন ভূতের সাথে পার্টি করব নাকি? চল রাতেই ফিরে যাই তাহলে। কথাটা শেষ করে শায়র কেবলই বসা থেকে উঠে দাঁড়িয়ে আছে। ওর সামনের ডিভানটাতে এখনও কৃতিক পায়ের ওপর পা তুলে বসা। তখনই কোথা থেকে যেন ওরও এসে এক প্রকার হামলে পড়ল শায়রের উপর। ওর চেহারা বিভৎস, চুলগুলো এলোমেলো, চোখ দুটো টলছে, সেটা থেকে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। ওরও আশেপাশের কারোর দিকে নজর না দিয়ে শায়রের কলার দুটো শক্ত করে চেপে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, শায়র ভাইয়া, বিয়ে করবেন আমায়? আপনার তো অনেক গার্লফ্রেন্ড নেই, আপনার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাছাড়া আপনার মাথার সবগুলো তারও ঠিকঠাক আছে। আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না, কারো করুণার পাত্রীও হতে চাই না, আর এক মুহূর্তও না। বিয়ে করবেন আমাকে? হতে পারে আমি আপনার চেয়ে বয়সে একটু বেশি ছোট, তাতে কি আসে যায়? ভালো করে তাকিয়ে দেখুন আমি সুন্দরী। এদিকে শায়র অরুকে কি দেখবে? অরুর পেছনে দাঁড়িয়ে থাকা কৃতিককে দেখেই ওর গলা শুকিয়ে এসেছে। কৃতিকের জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানলের মতো চোখ দুটো দেখেই ওর হাত পা কেমন কেঁপে কেঁপে উঠছে। চোখ দিয়ে বারবার কৃতিককে ইশারা করে বোঝাচ্ছে, ভাই আমি কিচ্ছু জানি না, তোর জানের জান পরাণের পরাণ অরুই আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে। কৃতিক এক নজর শায়রকে পরখ করে কপালে দু আঙ্গুল ঠেকিয়ে কিছু একটা ভাবলো। তারপর হুট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে ইচ্ছে মতো টানতে টানতে বেডরুমে নিয়ে ছুঁড়ে মারল।
এমন টাল সামলাতে না পেরে ওরু হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। দাঁড়ানো থেকে এভাবে হুট করে মেঝেতে পড়ায় কোনোই আর হাঁটুর অবস্থা বেগতিক। কাঁদতে কাঁদতে ওরু নিজেকে সামলানোর চেষ্টা করছে খুব, কিন্তু প্রচণ্ড আঘাতে হাত পা গুলো কেমন আশার হয়ে পড়েছে। ওকে ছুঁড়ে ফেলে দিয়ে কৃতিক নিজের দু পকেটে হাত গুজে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমি আসছি, ততক্ষণে এখানেই পড়ে থাক। অন্য কারো শরীরে হাত ছোঁয়ানোর শাস্তিটা সময় হলে টের পাবি। এখন জায়ান কৃতিক অরুকে কি শাস্তি দেবে সেটা তোমরা সারা রাত ভাবতে থাকো, কালকে আমি জানাবো না। আর যারা আমাকে প্রশ্ন করছিলা যে আপু তোমার কি একটু ভিলেন টাইপের নায়ক পছন্দ, হ্যাঁ আমার একটু ভিলেন টাইপের নায়কই পছন্দ। এই লুতুপুতু টাইপের নায়ক আমার একদম ভাল লাগে না। তো এটা আর এই গল্পটার আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে ওদের চারজনের ফ্রেন্ডশিপটা, এটা আমার খুব ভাল লাগে। তো আমি অনুর প্রেমের গল্পটা কিছু কিছু জায়গায় স্কিপ করে দিয়েছি। এর আগে যেমন এখানে প্রত্যয়ের সাথে অনুর ঝগড়া হওয়ার কারণে অনুর মনটা খারাপ, যার কারণে অরুকে উল্টাপাল্টা কথা শোনাইলো, এই জায়গাটা আমি স্কিপ করছি। কারণ ওই জায়গায় আমার মনে হলো মাঝখান থেকে যদি কৃতিকের কথার মাঝখানে এখানে অন্য কোনো কথা ঢোকানোটা ঠিক হবে না, এই কারণে আমি ওটা স্কিপ করেছি। বাকি হচ্ছে আমার কাছে তো বেশ ভালো লাগে ওদের চারজনের বন্ধুত্ব, এই জন্য আমি কিছুটা বাদ দিই না ওদের বন্ধুত্বের কথাগুলো। তোমাদের কেমন লাগছে সেটা জানাবা। আর এই পর্যন্ত কেমন লাগলো উপন্যাসটা সেটা জানাবা। আমার কাছে এটা বেশ ভালোই লাগে, এই জন্য শুনাইলাম। আর বাকি যাদের কাছে মনে হচ্ছে বা যারা জানো এটা ডার্ক রোমান্স, এটা আসলে ডার্ক রোমান্সের কোনো উপন্যাস না, হয়তো একটু রোম্যান্টিক, বাট ডার্ক রোমান্স টোটালি আলাদা, ডার্ক রোমান্সটাই হয় আলাদা, এরকম যারা শুনছো বা যারা পড়ো তারা জানো। যাই হোক, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা, লাইক করতে একদম ভুলবা না। আজকের জন্য এতটুকুই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।